একটু বিস্মিত হলো। আল্লাহ, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, আপনি যান। ফয়সাল বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে ভালো করে দরজা লক করে দিল। পর্দা টেনে দিয়ে ঘুরে দাঁড়ায়। কেউ আসবে না, আসার পথ বন্ধ, আর না কেউ দেখবে বলেই মৃদু হাসলো ফয়সাল। মামা অবাক হলো। আজ ফয়সাল একদম ফর্মাল গেট আপে এসেছে। একটি শার্ট পরেছে অ্যাশ কালারের, একটি ব্ল্যাক প্যান্ট, হাতে কালো চেনের ঘড়ি, শার্টের উপরে 3টি বাটন খোলা। মামা চোখ সরিয়ে নেয়, বিছানা থেকে নেমে পড়ে। তাই বলে এই রাতে? আচ্ছা, আপনি চিনলেন কি করে যে এটা আমার রুম? ভ্রু কুঁচকে প্রশ্ন করলো মামা। এত কথা বলো কেন? এগিয়ে এসে সোফায় বসে বলে ফয়সাল। বলুন না প্লিজ। ফয়সালের পাশের সোফায় বসে বলে মাওয়া। মাওয়াকে বাচ্চাদের মতো বায়না করতে দেখে ফয়সাল সোজা হয়ে বসে। সেই দিন তোমাকে উপরে নিয়ে এসেছিল, আর আজ এসে দেখলাম উপরে প্রায় 3টা বারান্দার দরজা বন্ধ, 2টি খোলা ছিল। প্রথমে এটাতে ট্রাই করলাম, যদি না পেতাম তাহলে পরেরটা ট্রাই করতাম। পরেরটার কথা শুনেই মাওয়া ভীষণ খেলো। ওখানে তো মাহা, ভাগ্যের চাইনি, না হলে আজ পুরো ঘেটে যেত। মাওয়াকে বিষম খেতে দেখে ফয়সাল মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তুমি ঠিক আছো? হ্যাঁ, কিন্তু যদি কেউ দেখে নিত, পাপ্পা বাবা, তাহলে তো শেষ। দেখবে না আমি এত কাঁচা কাজ করি না। এবার বলো, খেয়েছো? না, খাইনি। মন খারাপ করে বলে মাওয়া। ভালোই করেছো খাওনি। বলেই ফয়সাল উঠে বারান্দায় গেল। মাওয়া চোখ ছোট ছোট করে তাকালো। ভালো করেছি মানে? একটু খেতেও সাথলো না? কেমন লোক রে বাবা। না হলে আমি যে খাবার এনেছি সব অস্ত তো। বারান্দা থেকে আস্তে আস্তে বলে ফয়সাল। মাওয়া ফয়সালের কথা শুনে চমকে তাকালো। দেখলো ফয়সালের হাতে ব্যাগ। আপনি খাবার এনেছেন? তুমি খাওনি বলেছিলে তাই। না, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। মনে মনে বলে মাওয়া। এসো জলদি জলদি খাও, আমারও খিদে পেয়েছে। বলে বিরিয়ানির প্যাকেট খুলে এক লোকমা বিরিয়ানি মাওয়ার মুখের সামনে ধরলো। মাওয়া বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কি হলো, হা করো। বাধ্য মেয়ের মতো হা করলো মাওয়া। ও নিজেই জানে না ফয়সালের সঙ্গে কেন এত ভালো লাগে তার, কেন বিস্বাতে ডুবে থাকা মন মুহূর্তেই আনন্দে বিমোহিত হয়ে যায়। ফয়সাল নিজেও খায় সেই একই প্যাকেট থেকে। মাওয়া ভ্রু কুঁচকে তাকালো। ওটা আমার একটু। কে বলেছে? খেতে খেতে বলে ফয়সাল। কে আবার? আমি বলছি। অ্যাডভান্স কথা বলার স্বভাব তোমার নতুন না। আমি অ্যাডভান্স কথা বলি। ভ্রু কুঁচকে বলে মাওয়া। তা নয়তো কি, হা করো। মাওয়া খেতে থাকে আর ফয়সালের দিকে তাকিয়ে থাকে। উফ, এত মায়াবী কেন এই লোক? ইচ্ছা করে সিন্ধুকে ভরে রাখি। চোখের পাপড়িগুলো দেখো কি বড় বড়। মাওয়া ফয়সালের গালের দিকে তাকায়। ফয়সাল হাসলে গালের একপাশে টোল পড়ে। মাওয়ার ইচ্ছে করছে ফয়সালের ঘন কুচকুচে চাপদারিতে একটু চুমু দিতে। চুমুর কথা মাথায় আসতেই মাওয়া ভীষণ খেলো। ফয়সাল তাড়াতাড়ি পানি এগিয়ে দিল। দেখে শুনে খাবে তো, এত তাড়াহুড়ার কিছু নেই। আমি খাবার নিয়ে পালিয়ে যাচ্ছি না। সরি। উফ, এসব কি ভাবছিস মাওয়া? লোকটা জানলে কি ভাববে? উনি একটু যত্ন কি নিল, তুই চুমু অব্দি চলে গেলি। এটা ঠিক না। মনে মনে নিজেকে শাসাতে লাগলো মাওয়া। হঠাৎ দরজায় কড়া নাড়ে। ওপাশ থেকে সোহেল ডেকে ওঠে, মাওয়া, দরজা খোলো। মাওয়া এক লাফে উঠে দাঁড়িয়ে যায়। পাপ্পা, এখন কি 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 হবে? মাওয়ার কণ্ঠে আতঙ্ক। ফয়সালকে দেখে নিলে মুশকিল হয়ে যাবে, কিন্তু এত বড় লোককে তো গায়েব করাও সম্ভব না। এখন কি করবে মাওয়া? সোহেল মাওয়ার সারা শব্দ না পেয়ে রিমনের দিকে তাকালো। রিমন বলল, হয়তো ঘুমিয়ে পড়েছে। ও তো খায়নি, না খেয়ে কিভাবে ঘুমিয়ে পড়লো? একটু চিন্তিত হয়ে আবারও দরজায় টোকা দিল। মাওয়া, মাওয়া, কি হলো? ঘুমিয়ে পড়েছো? দরজা খোলো, দেখো পাপ্পা এসেছে। মাওয়া বারবার ফয়সালের দিকে তাকাতে থাকে। ফয়সাল চুপচাপ খেতে থাকে, যেন কিছুই হচ্ছে না। ফয়সালের কোনো পরিবর্তন না দেখে মাওয়ার রাগ হলো। ফয়সালের হাত ধরে টেনে তুলল।
আপনি নিশ্চিন্তে কিভাবে খাচ্ছেন? দেখছেন না পাপা এসেছে? আপনার তো কোনো চিন্তাই নেই। খেতে তো দিবে, খিদে পেয়েছে বললাম তো। খেতে দেব? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাওয়া। আপনি কি 1000 বছর উপোস নাকি? আজও দাঁড়িয়ে আছেন কি? পালান। অস্থির হয়ে বলে মাওয়া। আচ্ছা, বলেই ফয়সাল দরজার দিকে পা বাড়ালো। মাওয়া চোখ বড় বড় করে তাকালো, ফয়সালের হাত টেনে ধরলো। ওদিকে কোথায় যাচ্ছেন? তুমি তো বললে যেতে, তাই। তাই আপনি কি কানে শুনতে পান না? দেখছেন বাইরে পাপা আছে, আপনি ওইদিকে যেতে চাইছেন? অসভ্য লোক। মাওয়া রেগে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ মুখে চিন্তার ছাপ। ফয়সাল নিচের ঠোঁট কামড়ে হাসলো, হাসি থামিয়ে এগিয়ে এসে বলল, যাওয়া তো পসিবল না, কোথায় লুকিয়ে দাও, ওরা চলে গেলে চলে যাব। শিওর? শিওর। মাওয়া ফয়সালকে লুকানোর জায়গা খুঁজতে থাকে। শেষে দেখলো আলমারি ছাড়া আর কোনো উপায় নেই। আলমারির 2 তাক খুলে ফয়সালকে দেখিয়ে বলে, আমি জানি এখানে বসতে কষ্ট হবে, কিন্তু প্লিজ একটু কষ্ট করে নি। ফয়সাল আলমারির দিকে তাকিয়ে মাওয়ার দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা। বলেই মাথা নিচু করে এক তাকে উঠে কুঁজো হয়ে বসলো। লম্বা হওয়ায় একটু সমস্যার মুখোমুখি হলো। হাসি না আসা সত্ত্বেও মুখে হাসির রেখা টেনে আলমারির দরজা বন্ধ করে দিল মাওয়া। চুল ঠিক করে মুখ মুছে নিল, বিরিয়ানির প্যাকেটগুলো বালিশের নিচে চাপা দিল, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই সোহেল মেয়ের দিকে একবার তাকালো, চোখ ফুলে গেছে, হয়তো অনেক কেঁদেছে। এতক্ষণ কোথায় ছিলে? ঘুমিয়ে পড়েছিলে? না 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 তো পাপা, আসলে ওয়াশরুমে। হ্যাঁ, ওয়াশরুমে ছিলাম তো। তো তাই বলেই কয়েকবার ঢোক গিলল মাওয়া। ও, সব ঠিক আছে। তোমাকে কেমন অস্থির দেখাচ্ছে? মামা কিছু নিয়ে চিন্তিত, মাথায় হাত রেখে বলে রিমন, না না পাপা, বাবা ঠিক ঠিক আছি। ও আচ্ছা, এসো খাবে। না না। খাওয়ার কথা শুনেই আঁতকে ওঠে মাওয়া। পরক্ষণে নিজের মুখ চেপে ধরে 2 হাতে। সোহেল ভ্রু কুঁচকে তাকালো। এখনো রাগ করে আছো? এই রে, এবার কি হবে? এক্ষুনি তো খেলাম, আর এখন কিভাবে খাই? আমি আজ নির্ঘাত ব্লাস্ট হয়ে যাব। আল্লাহ বাঁচাও। মনে মনে আল্লাহর নাম স্মরণ করতে লাগলো মাওয়া। মাওয়াকে চুপ থাকতে দেখে রিমন পাশে এসে দাঁড়ায়। মাওয়া, রেগে থাকতে নেই, এসো খাবে। মাওয়া অসহায় দৃষ্টিতে তাকালো। স্নেহা দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখছে, কি যেন ভেবে ওদের পাশে এসে দাঁড়ায়। ভাইয়া, আমি খাইয়ে দিচ্ছি, তোমরা যাও মামার ঘরে। কিন্তু ভাইয়া, আমি খাইয়ে দেব, চিন্তা করো না, তুমি যাও। আচ্ছা। বলেই খাবারের ট্রে স্নেহার হাতে দিয়ে দিল। মাওয়ার মাথায় চুমু দিয়ে বেরিয়ে যাবার জন্য পা বাড়ালো। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো সোহেল। পেছনে ফিরে সারা ঘর একবার দেখলো। মামার বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে কে যেন। এই মুহূর্তেই যেন হৃৎপিণ্ডের রক্তাক্ত অবস্থা বেরিয়ে আসবে। কি হল পাপ্পা? কিছু না। মলিন হেসে বলল সোহেল, তারপর চলে গেল। সোহেল চলে যেতেই মামা চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস ছাড়ে। স্নেহা তাকিয়ে রইল মামার দিকে। মামা স্নেহার দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করলো। এসো খাবে। ভ্রু কুঁচকে বলে স্নেহা। মামাম, কি? আসলে বলেই মাথা নিচু করে মাওয়া। স্নেহা মৃদু হাসলো। খিদে নেই। মাওয়া মাথা তুলে তাকালো, দুপাশে মাথা নেড়ে না সম্মতি জানালো। স্নেহা হাসলো। আচ্ছা, খেতে হবে না, আমি আসছি। বলেই স্নেহা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কিছু দূর গিয়ে ফিরে বলে, মামা। জি। চমকে তাকিয়ে। বিরিয়ানি রেসমিনে বলেছে, বিরিয়ানি টেস্টি ছিল। বলেই হাসলো স্নেহা, তারপর চলে গেল। মামার চোখ বড় বড় হয়ে গেল। কি বলে গেল মাম্মা? মামা বুঝলো কি করে? কোনোভাবে কি দেখে নিয়েছে? ভাবনায় ডুব দিল মামা। হঠাৎ ফয়সালের কথা মনে পড়তেই দ্রুত দরজা বন্ধ করে আলমারির কাছে আসে। আলমারি খুলে দেয়, ফয়সাল বেরিয়ে আসে। সরি, আপনার কষ্ট হয়নি তো? তা তো হবেই, তুমি তো আমাকে বেডে বসতে বলোনি। আই এম সরি। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে মাওয়া। আজ আসি।
চলে যাবেন? থাকতে বলছো? থেকে যাই? না না, দরকার নেই, আসুন। আচ্ছা, মাহাটা কে? মাহার নাম নিতেই মামা চমকে ফয়সালের দিকে তাকালো। কে? কেউ না তো। আমি শুনলাম। ধুর, আপনি একটু বেশি শোনেন। যাবেন বলছিলেন না, যান, আবার কেউ না কেউ দেখে নেবে। আচ্ছা, আসছি। ফয়সালের কেন জানি না মনে হলো মামা কথা এড়িয়ে যাচ্ছে, তাই আর জোর করলো না। সকালে সোহেল রিমন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহা মামার রুমে গেল। এই বলো, বাইরে যাবে না? যাবি, কিন্তু তুই, আমি না। মানে? শোন, আমাদের বের হওয়া বারণ, তার উপর তোর যেতে হবে, তাই তুই যাবি, আমি বাসায় থাকবো। কিন্তু কিভাবে? পিছনের দরজা দিয়ে, আর ওইদিকে আসবি। তবে হ্যাঁ, সময়ের আগে ফিরে আসবি, বাপ্পা আসার আগেই। আচ্ছা। বলেই চোখ মেরে দিল মাহা। পেছনের দরজা দিয়ে সাবধানে মাহাকে বের করে দিল মামা। সারাদিন আতঙ্কে কাটবে এবার। শাকিল কোয়ার্টারের দরজা খুলতে মাহাকে দেখে হাসলো। লাল লং ফ্রক পরেছে, হাতা অফ শোল্ডারের, কোমর অব্দি থাকা চুলগুলো পেছনে একটি ক্লিপ দিয়ে আটকানো। সাধারণেও অনেক সুন্দর লাগছে মাহাকে। শাকিলকে তাকিয়ে থাকতে দেখে মাহা মুখের সামনে তুড়ি বাজালো। আপনি কি আমাকে ভিতরে ঢুকতে দেবেন নাকি আমি চলে যাব? আরে আরে ধানি লঙ্কা, চলে যাবে কেন? এত দূর এসেছো, চলে যেতে দিলে হয়? এসো, এটা তোমাদেরই বাড়ি। নিজেরই না, আবার আমার। মানে? মানে সরকারের তো বাড়ি। বলেই মুখ ভেঙচি কেটে ভেতরে প্রবেশ করলো মাহা। সারা বাড়ি দেখতে লাগলো মাহা। যথেষ্ট পরিপাটি। আলাদা এক সুগন্ধ সারা ঘরময় বিরাজ করছে। চোখ বন্ধ করে স্মেল নিতে থাকে মাহা। ভালোই লাগছে, কি মিষ্টি স্মেল। শাকিল মুচকে হেসে পেছন থেকে হালকা ঝুঁকে কানের কাছে মুখ এনে বলল, কেমন লাগছে? মাহা চমকে ওঠে। দূরে সরে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো শাকিলের দিকে। আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন, একদম কাছে ঘেঁষে কথা বা দাঁড়াবেন না, বলে দিলাম। শাকিল মুচকি হেসে এগিয়ে সামনে দাঁড়ায়। কেন ভয় পাচ্ছ? এত দূর আসার আগে ভয় লাগেনি? তাহলে এখন কেন? যথেষ্ট সাহসিকতার প্রমাণ দিয়েছো তুমি। এবার চলো, রান্না করবে। রান্নার কথা শুনেই মাহার চোখ কপালে। কি রান্না? আর আমি জীবনে রান্নাঘরে পা রাখিনি, আর আপনি আমায় রান্না করতে বলছেন? শর্ত। বলে চোখ টিপ মারলো শাকিল। উফ! রেগে যেতে গিয়েও রাগলো না মাহা। চলুন। আমি কেন? তুমি যাও, ফার্স্টে চা বানাবে। কেমন? আমি আপনার বাড়ির কাজের লোক না, একদম হুকুম দেবেন না। 3 দিনে কি যে হবে তুমি তা কল্পনা করতে পারবে না। বলেই বাঁকা হাসলো শাকিল। রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে পা বাড়ালো মাহা। শাকিল হাসতে লাগলো। রান্নাঘরে গিয়ে মাহা দিশেহারা হয়ে পড়লো। কি থেকে কি করবে খুঁজেই পাচ্ছে না। কিভাবে চা বানাই? এক কাজ করি, মামাকে ফোন করি। না, তাও তো করা যাবে না। কিন্তু কি করব আমি এখন? আচ্ছা, মামাকে করি। ধুর, ও তো আমারই মতো, ও কিভাবে জানবে? হেই ওয়েট, আমি ইউটিউব দেখি, নিশ্চয়ই কোনো না কোনো টিউটোরিয়াল থাকবেই। বলেই ফোন হাতে নিল। শাকিল এসে ফোন নিয়ে নিল। কি? বলে পেছনে ফিরতেই শাকিলের মুখোমুখি হয়ে গেল মাহা। আপনি আমার ফোন দিন। নিজে নিজে বানাও না, হেল্প কেন নেবে? আমি পারি না, কি করব আমি? ওয়েট, আমি করছি হেল্প। বলেই চুলায় পানি বসালো। তার চা পাতা নিয়ে মাহার হাতে দিল। পানি সেদ্ধ হয়ে এলেই পরিমাণ মতো চা পাতা দিবে। কতটুকু দেব? চা পাতার বক্স দেখতে দেখতে বলে মাহা। দুজনের জন্য যতটুকু লাগে। কতটুকু সেটা বলুন না। শাকিল বক্স নিয়ে দেখলো ভেতরে চামচ আছে। এই চামচের পরিমাণ অনুযায়ী 2 চামচ। আচ্ছা, তারপর? 5 মিনিট পর দুধ চিনি মিক্সড করে বানিয়ে নেবে। ওখানে কাপ আছে, ট্রে আছে, ব্যাস পেছনে ডেস্ক। ইশারা করে বলে শাকিল। ও, ডেস্কের দিকে তাকিয়ে হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে মাহা চমকে উঠলো। কুল, আমার লোক এসেছে, ইউ ক্যারি। বলেই শাকিল রান্নাঘর থেকে বেরিয়ে এলো। দরজা খুলতেই ফয়সালকে দেখে হাসলো শাকিল। হেই, হাউ আর ইউ ডুড?
বলেই ফয়সালকে জড়িয়ে ধরলো শাকিল। ওয়েল, ভেতরে বসতে দে। এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চল। বলেই ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। কেমন আছিস? এটা জিজ্ঞেস করতে ডাকলি? ভালো আছি। ও না, অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম দেখা করি। ভালোই। পোস্টিং কি এখানে? হ্যাঁ, এখানেই। কেমন চলছে কোম্পানি? যেমন চলার কথা। এখন আগের মতো রয়ে গেলি, একটু বদলাসনি। কেমন? শাকিলের দিকে নির্লিপ্ত চাউনি দিয়ে বলল ফয়সাল। সে আগের মতোই। ফয়সাল মাহবিবের কি পরিবর্তন হবে না? এমন চুপচাপ শান্ত আর কতদিন? তুই কি বলছিস? শান্ত থাকার পরিবেশে আমি হাহা করে হাসবো? সেটা না, তবে একটু তো ইন্টারেস্ট দেখা কিছুতে। যেমন? কপাল কুঁচকে বলে ফয়সাল। বিয়ে, সংসার, ভালোবাসা এইসবই। ওয়েট ওয়েট। হালকা হাসে ফয়সাল। ফয়সালকে হাসতে দেখে শাকিল হো হো করে হেসে দিল। কি ব্যাপার? হাসি তো অন্য কিছু বলছে বস। ফয়সাল শাকিলের দিকে তাকিয়ে রইল। রান্নাঘরে মাহা রাগে গজগজ করতে লাগে। এই লোক এখানে হা হা হি হি করছে, আর আমি এখানে কাজের লোকের মতো রান্না করে খেটে মরছি। কত বড় খারাপ হলে এমন করতে পারে মানুষ? আজ আমি একে জন্মের চা খাবো, আর জীবনে চা খাওয়ার নামই নেবে না পুলিশ সাহেব। বলেই দুষ্ট হাসি হাসে মাহা। মামা রুমে বসে বসে বই পড়ছে। ফোনের দিকে একবার তাকালো। ফয়সালকে কি একবার কল করবে? যদি অফিসে থাকে, হতেও পারে কোনো মিটিং এ আছে। লোকটার সঙ্গ এত কেন ভালো লাগে আমার? ইচ্ছা করে লোকটাকে আজীবন নিজের সামনে বসিয়ে রাখি। এটা কি শুধুই বন্ধুত্ব? কিন্তু আমি তো তাকে বন্ধু ভাবি না। তাহলে আমি তার মায়ায় পড়ে গেছি হয়তো। বই বন্ধ করে দিল মামা। সে আমার মেঘলা মনে এক জ্বলন্ত সূর্যের মতো। হাজার কালো বাদলে তাকে ঢেকে রেখেছে, তারপরেও তার আলোয় আলোকিত মনের আকাশ। না জানি পুরা দৃশ্যমান হলে কেমন হবে। শ্যামবর্ণের ওই পুরুষের প্রতি আমি যে নিজেও দুর্বলতা খুঁজে পেয়েছি। নাকি মায়া, নাকি আসক্তি, নাকি ভালোবাসা? আচ্ছা, এটা সত্যি ভালোবাসা? যদি এই অনুমতির নাম ভালোবাসা হয়, তাহলে ফয়সাল মাহবিবকে কি ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি। যার আশেপাশে থাকলে আমার অনেক ভালো লাগে। আমার মন খারাপ নিমেষেই উধাও হয়ে যায়। যে পাশে থাকলে নিঃশ্বাসের গতি বেড়ে যায়, হৃৎপিণ্ডে জানান দেয় সেই মানুষের উপস্থিতি। হ্যাঁ, আমি ভালোবাসি। কিন্তু উনি? বলেই মামা চোখ বন্ধ করে। দাঁড়া, আমি আসছি। বলেই শাকিল রান্নাঘরের দিকে গেল। মাহা চা কাপে ঢালছে। মাহার পাশে গিয়ে বলে, এক কাপ কফি বানাও তো। আরো কিছু বানিয়ে দিই? বিরিয়ানি, পোলাও, মাংস, চলে মেজবানি খাবার রান্না করে দিই, যত সব। বলেই অন্যদিকে মুখ ফেরালো মাহা। শাকিলের হাসি পেল। হাসলো শাকিল, কিন্তু শব্দ হলো না। আপাতত কফি বানাও, বাকিগুলো পরে দেখা যাবে। কটমট চোখে তাকালো মাহা। শাকিল মুচকি হেসে চলে গেল। স্নেহা মাওয়াকে খাবার খেতে নিচে ডাকে। মাওয়া আস্তে আস্তে গিয়ে টেবিলের সামনে দাঁড়ালো। মাওয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহা ভ্রু কুঁচকালো। কি ব্যাপার, দাঁড়িয়ে কেন আছো? এসো, খাবে। প্লেটে খাবার দিয়ে বলে স্নেহা। আসলে মাম্মা, আমি আর মাহা একসাথে খাবো। রুমে খায় আজ। স্নেহা একবার তাকালো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। পুরোটা শেষ করবে, ঠিক আছে? এটু করবে না। আর কিছু প্রয়োজন পড়লে আমাকে ডাকবে। আচ্ছা। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে মাওয়া। 2 প্লেট খাবার নিয়ে রুমে চলে যায় মাওয়া। খাবার টেবিলে রেখে গালে হাত দিয়ে বসে পড়ল। দুজনের খাবার আমি একজন কি করে শেষ করব? এই মেয়ে আমাকে কি বিপদে ফেলে গেল আল্লাহ। খাবারের প্লেটের দিকে তাকিয়ে থেকে হঠাৎ হাসি মুখে ফোন হাতে নিল মাওয়া। আমি একা কেন খাওয়াবো? খাওয়ার মানুষ তো আছেই। বলেই ফয়সালকে ফোন দিল মাওয়া। ফয়সাল শাকিলের সাথে কথা বলছিল। ফোন বেজে উঠতে মৃদু হাসে। এক্সকিউজ মি। বলেই একটু দূরে উঠে গিয়ে ফোন রিসিভ করে ফয়সাল। হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো। থ্যাংক গড রিসিভ করেছেন। আসতে কি হয়েছে? এত খুশি কেন?
মৃদু হেসে বলে ফয়সাল। তার আগে এটা বলুন, আপনি খাবার খেয়েছেন? মানে লাঞ্চ কি অফিসে করবেন? না, কেন? তাহলে আমার বাসায় চলে আসুন জলদি। এখন? হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে ফয়সাল। এখন চলে আসুন, বারান্দা খোলাই আছে, তাড়াতাড়ি। আজও বারান্দা দিয়ে কেউ দেখলে? এই যে, কাল তো ভাবেননি, আজ কেন ভাববেন? চলে আসুন, আমি খাবার নিয়ে বসে আছি। আচ্ছা। আর হ্যাঁ, গাড়ি কিন্তু একটু দূরে পার্ক করবেন, ওকে? আচ্ছা। ও বলার আগেই ফয়সাল একটি মেয়েলি কণ্ঠ পেছনে ফিরে তাকালো। 1000 ভোল্টের শক লাগলো ফয়সালের। মাথা থেকে পা অব্দি মাহাকে দেখতে লাগলো। কান থেকে ফোন সরিয়ে একবার ফোনের দিকে তাকালো, আর একবার মাহার দিকে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ফয়সাল। মাওয়া যদি ফোনে কথা বলে তাহলে সামনে থাকা এই মেয়েকে হুবহু মাওয়ার মতো দেখতে। টেবিলে ট্রে রেখে সোজা হতেই ফয়সালের চোখে চোখ পড়ে যায় মাহার। মাহা কাঁপতে থাকে, 2 কদম পিছিয়ে যায়। হায় আল্লাহ, এটাই হওয়ার ছিল? এই লোক এখানে কিভাবে? এখন কি হবে? গেলাম তো ফেসে। আজকের দিনটা একদম নাস্তিক। কি যে হচ্ছে! উফ, আল্লাহ সেভ মি। মনে মনে আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলো মাহা। ফয়সাল ফোন কানে ঠেকিয়ে বলে, আমি আসছি। আচ্ছা, জলদি আসুন। বলেই মামা ফোন রেখে দেয়। ফয়সাল এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। লম্বা কিছু চুল কাঁধের একপাশে পড়ে আছে, চুলগুলো কোকড়া। ফয়সাল চুলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। ফয়সালের স্পষ্ট মনে আছে মামার চুল একদম সোজা। তাহলে মাহা নিচের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি এলোমেলো। ভয়ে দরদর করে ঘাম ছুটে গেল মাহার। এসি থাকা সত্ত্বেও মাহা ঘামছে। শাকিল ফয়সালকে উদ্দেশ্য করে বলে, কি রে, দাঁড়িয়ে আছিস যে? নে কফি। ফয়সাল সোফায় বসে পড়ে। মাহার দিকে তাকিয়ে শাকিলের দিকে তাকালো। কে উনি? শাকিল হাসলো। মাহাকে ভেতরে যেতে বলল। মাহা দ্রুত পায়ে ভেতরে চলে গেল। যাওয়ার সময় দেখলো ফয়সাল। পেছন দিক দিয়ে দেখলে মামা মনে হচ্ছে না। মাহা চলে যেতেই শাকিল বলে উঠল, আমার পছন্দের মানুষ, ভালোবাসাও বলতে পারিস। নাম কি? ভ্রু কুঁচকে বলে ফয়সাল। মাহা ইমদাদ। ফয়সাল দাঁতের দাঁত চেপে চোখ বন্ধ করে নেয়। এখন বুঝতে পারলো ফয়সাল, সবটা ক্লিয়ার। মাওয়া মাহা যমজ। কিন্তু এই কথা মাওয়া কেন লুকিয়েছে? কেন বলল না যে ওর যমজ একজন বোন আছে? ফয়সালকে চুপ থাকতে দেখে শাকিল বলল, কি রে, চুপসে গেলি যে? না, এক গ্লাস ঠান্ডা পানি দিবি? দাঁড়া। মাহা, মাহা, মাহা সামনে এসে দাঁড়ায়। এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। শাকিলের উপর রাগ হচ্ছে মাহার। এর জন্যই আজ এমন হলো। ধরা পড়লে ওই লোককে ছাড়বে না, আচ্ছা মজা দেখাবে। চেহারায় জোর করে হাসির রেখা টেনে ভেতরে গেল মাহা। শাকিলের ফোন আসায় শাকিল ফোন রিসিভ করে। একটু দাঁড়া। বলেই কথা বলতে বলতে রুমে চলে যায়। মাহা পানি নিয়ে আসতেই ফয়সাল সোফায় হেলান দিয়ে বসে পড়ে। গালে হাত ঠেকিয়ে মাহার দিকে তাকিয়ে রইল। মাহা রীতিমতো কাঁদছে। আপনার পানি। ফয়সাল উঠে দাঁড়িয়ে যায়। আস্তে আস্তে মাহার সামনে গিয়ে দাঁড়ায়। মাহা চমকে ওঠে। পিছিয়ে যেতে চাইলে ফয়সাল হাত ধরে নেয়। মাহা আহমাদ, মাওয়া আহমাদ, দুইজন আলাদা? গম্ভীর কণ্ঠ ফয়সালের। মাহা চোখ মুখ খিচে রাখে, ঠোঁট জোড়া রীতিমতো কাঁপছে। দুইজন আলাদা মানুষ, তাই তো? আমরা যা দেখার দেখে নিয়েছি। আপনার সাথে বিয়ের দিন দেখা হবে শালি সাহেবা। শালি সাহেবা বলতেই মাহা চমকে ওঠে। চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উজগার। কি বলছে এলো? শালি সাহেবা মানে? মানে মামা? মাওয়াকে উনি? হায় আল্লাহ, এই লোক একবার যদি মাওয়াকে বিয়ে করে, আল্লাহ জানে কি অবস্থা হবে আমার। পরিণতি ভাবতেই মাহা আতকে ওঠে। ভয়ে ঢোক গিলল। ফয়সাল বাঁকা হেসে সোফায় গিয়ে বসে পড়ে। শাকিল আসতেই দেখলো মাহা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে যে, দাও পানি। রাগী দৃষ্টি নিক্ষেপ করলো মাহা শাকিলের উপর। ফয়সাল তা দেখে হাসলো। হাসি আটকাতেই নিচের ঠোঁট কামড়ে ধরে। মাহা পানি দিয়ে চলে যায়। ফয়সাল শাকিলকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে ভালোবাসিস? ও জানে? তাহলে? ভ্রু কুঁচকে বলে ফয়সাল। ফয়সালকে শুরু থেকে সব বলে শাকিল। আর আজকে কেন মাহা এখানে এসে সেটাও বলে। সব শুনে ফয়সাল হাসলো।
ফয়সালকে হাসতে দেখে শাকিল একটু বিস্মিত হলো। তুই হাসছিস? এই ব্যাপার তোর মুখে হাসি ফুটেছে? তুই বুঝবি না, সে অনেক লম্বা কাহিনী, অন্যদিন বলবো। আজ আসি, আমার একটা কাজ আছে। লাঞ্চ করে যা। আমার লাঞ্চ আগে থেকেই রেডি আছে, আজ আসি। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। আচ্ছা। বলে ফয়সাল চলে গেল। ফয়সাল চলে যেতেই মাহা শাকিলের সামনে এসে দাঁড়ায়। শর্ত অনুযায়ী ছিল 3 দিন আপনার কথা শুনবো, আর আপনি আমাকে বাইরের লোক ডেকে এনে ওদের কাজও করাচ্ছেন। আমার ফ্রেন্ড বাইরের লোক কোথায়? আপনি চুপ, আপনি যত নষ্টের মূল। খালি কিছু বিগড়া, তারপর আছি আমি আপনার সাথে। শাকিল উঠে দাঁড়িয়ে মাহাকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। আমি তো চাই তুমি আমার সাথেই থাকো, কিন্তু বলেই মাহার সামনে আসা চুল কানের পিছনে গুজে দেয়। মাহা শিউরে ওঠে, পরক্ষণে শাকিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কাছে আসতে নিষেধ করেছিলাম, আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আর করলাম কই? বেশি করলে হাজত বাস করাবো। আর কি পারেন বলেন তো? খালি জানেন ওই এক কাজ। বলেই অন্যদিকে মুখ ফেরালো মাহা। শাকিল মাহার রাগী চেহারা দেখে আবারও হাসলো। শাকিলকে হাসতে দেখে মাহার রাগ দ্বিগুণ হলো, চেঁচিয়ে বলল, সঙ্গের মতো দাঁত না গিলে বলুন কি গিলবেন। আমি সং? বলেই একটু আগালো শাকিল। বাড়াবাড়ি করবেন না একদম। পিছিয়ে গিয়ে বলে মাহা। শাকিল এগোতে এগোতে মাহার অনেকটা কাছে চলে আসে। মাহা সোফায় বসে পড়ে। সোফার 2 হাতে ভর দিয়ে একটু ঝুঁকে মাহার মুখোমুখি হয় শাকিল। রান্না তো কিছু পারো না, চলো আমি শিখিয়ে দিই, আর শিখিয়ে দেবো কাল নিজে করবে। উঠুন, সোজা হন। মুখ ফিরিয়ে নিয়ে বলে মাহা। হলাম। সোজা হয়ে দাঁড়িয়ে যায় শাকিল। মাহা দ্রুত গতিতে উঠে রান্নাঘরে চলে গেল। শাকিল পাশে গিয়ে দাঁড়ায়। কি রান্না করা যায়? আমি কি জানি, নিজে যা গিলবেন বলুন। বিরিয়ানি করি, চলো। প্রথম দিন বলে কথা তোমার আজকে। মুখ ভেঙচি কেটে অন্যদিকে তাকালো মাহা। প্যানে গরম তেলে পেঁয়াজ দিতেই তেল ছিটকে পড়ে। মাহা দূরে সরে যায়। শাকিল হেসে বলে, এই যে দেখছো কেমন চ্যাট করে উঠেছে, এটা তুমি। দুষ্টু হাসি হেসে বলে শাকিল। মাহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। পাইপলাইন বেয়ে উপরে উঠে পড়ে ফয়সাল। বারান্দা পেরিয়ে রুমে প্রবেশ করতেই দেখলো মাওয়া আয়নার সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল মাওয়া। আয়নায় ফয়সালকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে পেছনে ফিরে যায়। কালো শার্ট পরেছে ইন করা, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক চেনের ঘড়ি। শার্টের উপরে 3টি বাটন খোলা, হাতা কুনুই অব্দি ভাঁজ করা। সামনে ফিরতেই ফয়সাল দেখলো গায়ে ওড়না নেই মাওয়ার। বিছানার দিকে তাকাতেই দেখলো ওড়না বিছানায়। ওড়নার দিকে একবার তাকিয়ে মাওয়ার দিকে তাকালো। মাওয়া বুঝতেই পারলো না। ধীর পায়ে এগিয়ে এসে বিছানা থেকে ওড়না তুলে মাওয়ার গায়ে জড়িয়ে দেয়। জিভ কামড়ে নিচের দিকে তাকায় মাওয়া। লজ্জা পেয়েছে বুঝতে পেরে ফয়সাল প্রসঙ্গ পাল্টালো। আচ্ছা, কি জন্য ডেকেছিলি যেন? ও হ্যাঁ, খাবার, তাই ডেকেছি। আসুন খাবেন। তুমি আমার জন্য খাবার রেখেছো? ভ্রু কুঁচকে বলে ফয়সাল। হ্যাঁ, কেন না। আচ্ছা আসো, খেয়ে নেই, খিদেও পেয়েছে। বলেই সোফায় বসে পড়লো ফয়সাল। প্লেট টেনে নিতেই মাওয়া এসে প্লেট নিয়ে নেয়। ফয়সাল ভ্রু কুঁচকে তাকালো। আসলে কাল তো আপনি খাইছেন, তাই আমি আজ খাইয়ে দেব, শোধবোধ। কপাল কুঁচকে তাকিয়ে রইল ফয়সাল। খাবেন না? অসহায় মুখ করে বলে মাওয়া। ফয়সাল হাসলো, হা করলো। মাওয়া তাড়াতাড়ি পাশে বসে পড়লো। ভাত মেখে ফয়সালকে খাইয়ে দিল। এই প্রথম ফয়সাল অন্য কারো হাতে খেলো। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল মাওয়ার দিকে। তুমি খাবে না? খাবো তো, আগে আপনি খেয়ে নিন। খিদে পেয়েছে বললেন না। ফয়সাল তাকিয়ে রইল। অনেকবার খিদে পেয়েছে, জীবনে কই কেউ তো এত ভালোবেসে খাওয়ায়নি, না এভাবে আদর যত্নে খাইয়েছে। এই মেয়ে আমার শান্তি, আমার প্রশান্তি, আমার সুখ, আমার সব। এই মেয়েকে ছাড়া আমি থাকতেই পারবো না, কিছুতেই না। মনে মনে আওড়াতে থাকে ফয়সাল। আর দি? ফয়সাল দেখলো প্লেটে খাবার শেষ। এত খাবার কবে খেয়ে নিল? নিজের উপর একটু অবাক হলো। মাওয়া কি ভাবছে? ফয়সালকে চুপ থাকতে দেখে মাওয়া অন্য প্লেট তুলে নিল। ভাত মাখাতে মাখাতে বলল, খুব খিদে পেয়েছে তাই না? অনেক। মাওয়া মুচকি হাসে। আবারও লোকমা মুখের সামনে ধরে। ফয়সাল হাত ধরে নেয় আর বলে, সরি। কেন?
ভ্রু কুঁচকে বলে মাওয়া। এমনি, সরি, তোমাকে ভুল বোঝার জন্য। মাওয়া ভাবলো এক প্লেট একাই খেয়ে নিল, তাই হাসি মুখে বলল, সরি বলতে হবে না, আমি কি পর? তাহলে ফয়সালের এমন প্রশ্নে মাওয়া থতমত খেয়ে যায় আর বলে, আবার খাওয়ার সময় এত কথা বলেন কেন? চুপচাপ খেয়ে নিন। ফয়সাল হাসলো। ফয়সালের হাসিতে বারবার ক্ষতবিক্ষত হয় মাওয়া। এই হাসি যেন মেরে ফেলতেও পারবে, আর এই হাসি দেখে মরলেও মৃত্যুটা হয়তো মধুর হবে। খুব করে বলতে ইচ্ছা করছে, আমি আপনার পর না, আমি আপনার সবচেয়ে প্রিয় মানুষটি হতে চাই, আপনার সবচাইতে কাছের মানুষ। আপনার মন মস্তিষ্ক আমি ছাড়া কেউ প্রবেশ করবে না, কেউ না। মাওয়াকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি দেখেছো? আমার বলতে গিয়ে থেমে গেল মাওয়া। কয়েকবার ঢোক গিলে বলল, কিছু না তো। সূর্য ডুবেছে সেই অনেকক্ষণ আগে, এখনো বাহিরে আলো আছে। একটু পর নিকোষ কালো অন্ধকারে ছেয়ে যাবে ধরণী। মৃদু বাতাস বইছে, পাখিরা যার যার নিরে ফিরতে ব্যস্ত। শাকিল মাহাকে বাড়িতে পৌঁছে দেয়। গাড়ি থামতেই মাহা নেমে পড়ে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শাকিল পিছু ডাকে। মাহা শান্ত দৃষ্টি নিক্ষেপ করে শাকিলের দিকে। শাকিল মৃদু হাসির রেখা টেনে বলে, আজকের দিনটা মিস করব মহারানী। আপনি আজ আমার একটা সংসারের স্বাদ উপভোগ করেছেন। ক্ষণিকের জন্য মনে হচ্ছিল আপনি আমার ঘরের রানী। আজকের দিনটা বিশেষ ছিল, আমার জন্য একদমই বিশেষ। মাহা মনোযোগ সহকারে শাকিলের বলা কথাগুলো শুনছিল। শাকিল আবারও বলে ওঠে, আপনার আর কষ্ট করতে হবে না মহারানী, 3 দিন লাগবে না। এরপর থেকে আপনি চাইলেই দেখা হবে, আর আগে না। বলে মাহাকে কিছু বলার সুযোগ না দিয়ে শাকিল মৃদু হেসে গাড়ি ঘুরিয়ে নিল। মাহা দাঁড়িয়ে রইল। শাকিলের বলা কথাগুলো কানে বাজছে। এত চিন্তা ভাবনা ঝেড়ে মাহা ভেতরে প্রবেশ করলো। ফ্রেশ হয়ে বসতেই মাওয়া রুমে এলো। কেমন কাটলো আজ? ভালোই। জানিস আজ আমি রান্না করেছি। রান্নার কথা শুনতেই মাওয়া অবাকের চরম সীমায় পৌঁছে গেল। কি কি রান্না করলি বল না। ভাত, মাংস, ডাল, সবজি, তারপর প্রথমে গিয়ে চা, কফি এসবই। এত রান্না তুই করলি? কিভাবে করলি? তুই তো জানিস না রান্না করতে। আমি একা করিনি, পুলিশ সাহেব ছিল পাশে, উনি হেল্প করেছে। মাওয়া ভ্রু কুঁচকালো। কি ব্যাপার, হঠাৎ পুলিশ সাহেব? আজ বজ্জাত বললেন না? মাহা নিজেও অবাক হলো। আজও শাকিলকে বজ্জাত বলেনি, খারাপ বলে গালাগাল দেয়নি। প্রসঙ্গ পাল্টাতে বলল, জানিস তোর ওই কাইল্লা ওখানে গিয়েছিল, আমাকে দেখেও ফেলেছে। কি? মামার চোখ বড় বড় হয়ে গেল। মাহা সব বলল, শুধু শালি সাহেবা আর বিয়ে কথাটা স্কিপ করলো। মাওয়া সব শুনে গালে হাত দিয়ে বলল, উনি জেনে গেছে তাহলে? হয়তো, তবে জানি না কি হবে। কই, যখন বাসায় এলো কিছুই বললো না? বাসায় কখন এলো? ভ্রু কুঁচকে প্রশ্ন করে মাহা। মাওয়া জোর করে হেসে দেয়। ওহ, মানে একা একা বোর হচ্ছিলাম তাই আর কি। বলেই মাথা নাড়ালো মাওয়া। তুই উনাকে চুরি করে বাড়িতে রেখেছিস? মাহার গাল অটোমেটিক হা হয়ে যায়। তোর সাহস আছে, একবার কেউ দেখলেই জানিস কি হবে। দূর, এত ভাবার সমান নেই। বলেই অন্যমনস্ক হয়ে পড়ে মাওয়া। মাহা হালকা ধাক্কা দিয়ে বলে, এই কি ভাবছিস? মাওয়া চমকে ওঠে। কই কিছু না তো। কি লুকাচ্ছিস? ভ্রু নাচিয়ে বলে মাহা। মাওয়া চোখ খিচে হাসে, তারপর বলে, আই এম ইন লাভ। হোয়াট? মাহা বিস্ময়ের চরম সীমায় চলে গেল। কখন, কিভাবে, কি সেই? আল্লাহ, আমি জাস্ট ভাবতে পারছি না। আমার বোন। চুপ চুপ চুপ, কি করছিস? বাড়ির সবাইকে জানিয়ে দিবি নাকি? আস্তে বললাম, কে সে? মাহা অস্থির হয়ে পড়ে। মাওয়া হালকা হেসে বলে, ফয়সাল মাহবিব। নাম শুনে মাহা ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মাহাকে তাকিয়ে থাকতে দেখে মাওয়া অসহায় দৃষ্টি নিয়ে বলে, নিজেও জানি না কখন এই অঘটন হয়ে গেল, তবে ওই মানুষটা আমার আশেপাশে থাকলে আমার ভালো লাগে। আমার মন খারাপ তাকে দেখলেই উধাও হয়ে যায়। তার সেই ঠোঁট কামড়ে হাসার দৃশ্য আমাকে বারবার তার প্রতি আকৃষ্ট করে। তার কথা বলার ধরন আমার হৃদয়ের আঁচড় কাটে।
সে আমার অভ্যাসে পরিণত হয়েছে মাহা। তুই তো জানিস আমার অভ্যাস বদলাতে পারি না। আমি আমার অভ্যাস নিয়ে থাকতে ভালোবাসি, আর আমার সেই অভ্যাসটা এখন ফয়সাল মাহবিব হয়ে গেছে। আমি তার সাথে নিজের একটি ভবিষ্যৎ চাই মা। আমি তাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। মাহা মুচকি হেসে মামার গাল ধরে বলে, ওই কাইল্লা আমার বোনের মাথা একেবারে খেয়ে নিয়েছে, বুঝতেই পারছি। কালাইয়া, ভ্রু কুচকে বলে মামা। আমি তো ভাই কাইল্লাই বলবো, তুই রাগ করলেও বলবো। বলে হেসে দেয় মাহা। মামাও হেসে জড়িয়ে ধরে। কলিং বেল বাজতেই মাহা গিয়ে দরজা খুলে দিল। রিজভিকে দেখে চিনতে পারলো না মাহা। ভ্রু কুচকে বলল, কাকে চাই? তোমাকে চাই। রিজভির মুখে বাঁকা হাসি। মাহা ভ্রু কুচকে তাকিয়ে রইল, তারপর বলল, তা আপনা থেকে যে পালিয়ে এসেছেন তা কি ওখানে লোকেরা জানে নাকি পথ ভুলে গেছেন? আমি কি হেল্প করবো? হায়, কি স্টাইলের কথা। বলেই মাহার গায়ে হাত দিতে চাইলেই মাহা হাত ধরে নেয়। হাত মোচড় দিয়ে পেছনে ধরে। রিজভি পেছনে ফিরে যায়, ব্যথায় কুকিয়ে ওঠে। তারপর ঘাড় বাঁকিয়ে পেছন থেকে রিজভিকে দেখার চেষ্টা করলো। মার্শাল ছাদে শিখিনি আমি। আমার দিকে হাত বাড়ালে হাত ভেঙে কি করে গুড়িয়ে দিতে হয় আমি জানি। ভুল জায়গায় ভুল কাজ করলে তার ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি তো হতেই হবে। গায়ে হাত দেওয়ার আগে 100 বার ভাববেন। বলেই রিজভিকে ধাক্কা দিয়ে অনেকটা দূরে সরিয়ে দিল। রাগে ফুলছে মাহা, নাকের ডগা লাল হয়ে আছে, রাগ স্পষ্ট ধরা যাচ্ছে। রিজভি অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে তো সেদিনের মেয়ে নয়। এ মেয়ের সাথে সেই মেয়ের আকাশ পাতাল তফাৎ। কিন্তু কি করে কয়েকদিনের মধ্যেই এত সাহসী কি করে হলো? স্নেহা রান্নাঘর থেকে এসে দাঁড়ায়, মাহাকে প্রশ্ন করে, কে উনি? চিনি না, ভুল ঠিকানায় এসে পড়েছে। বলছে পকেটে টাকা নেই, বাড়ি যাওয়ার যদি একটু হেল্প করতাম। থাকলে করো মাম্মা। আহারে, আমি আসছি। বলেই ভেতরে গেল স্নেহা। মাহা দুষ্টু হাসি হাসে। রিজভি রাগে ফুলতে থাকে। মাহাকে বলে, এর পরিণতি ভালো হবে না। ভালো না মানলে আমি জানি কি করে ছিনিয়ে নিতে হয়। আগে হাতের ব্যথা সারিয়ে নিন, পরে না হয় ভেবে দেখবো। বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিল মাহা। স্নেহা টাকা নিয়ে এসেছে, কিন্তু দেখলো কেউ নেই। মাহাকে জিজ্ঞেস করতেই মাহা বলে, আমার কাছে ছিল কিছু, তাই দিয়েছি। খুশি হয়ে চলে গেছে। মানুষ কখন কোন বিপদে পড়ে কেউ জানে না। বিপদের কথা বলতেই মাহার শাকিলের কথা মনে পড়ল। চুপচাপ রুমে চলে আসে মাহা। সেদিন শাকিল মাহাকে রান্নায় হেল্প করেছে, আবার শর্তের দোহাই দিয়ে দুপুরে খাইয়ে দিয়েছে, গোসল করে শাড়ি পরতেও বাধ্য করেছে। সবকিছুই মাহার কাছে ভালো লেগেছিল। নিজের দুই বাবার পর এই মানুষটাই প্রথম পুরুষ যার হাতে মাহা খেয়েছে, যে মাহাকে ছোট্ট পুতুলের মতো সাজিয়েছে ওই একদিন। সব সময় শাকিলের কথা মনে পড়েছে মাহার। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। শাকিল সেদিনের পর থেকে আর একবারও কল করেনি। শাকিলের কি মনে পড়ছে না? মাহার তো প্রতিনিয়ত মনে পড়ছে, মনের মধ্যে গেঁথে আছে। একবার কি ফোন করে দেখবে যদি কিছু ভাবে? ধুর, কি ভাববে উনি? নিজেই তো বলেছে মাহা ফোন করলে তবেই কথা হবে, তার আগে নয়। শাকিলের নাম্বার সেভ করেছিল SN দিয়ে শাকিল মির্জা, কিন্তু M দিয়ে মাহাও হয়, তা আজ লক্ষ্য করলো মাহা। ফোন তুলে শাকিলের নাম্বারে কল দিল মাহা। শাকিল সবেমাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে, বাহির থেকে এসে ফ্রেশ হতে গিয়েছিল। ফোনের শব্দ শুনে ফোন হাতে নিতেই দেখলো মাহারানী। মৃদু হেসে ফোন রিসিভ করে কানে ধরলো। হ্যালো, কি ব্যাপার? ওই দিন আমাকে ইচ্ছে মতো খাটিয়ে ঘরের সব কাজ করিয়ে এখন নিশ্চিন্তে ভুলে যাওয়ার চেষ্টা করছেন? মাহার আওয়াজ কানে আসতেই শাকিল চোখ বন্ধ করে নিল। আজ 2 দিন পর শুনছে এই আওয়াজ। কত কষ্টে নিজেকে আটকে রেখেছিল। শাকিল জানতো মাহা ফোন করবেই। হালকা হেসে বলল, ভুলিনি, কিছু মানুষকে ভোলা অসম্ভব। তাই নাকি? কই, খোঁজ তো নিলেন না। ধরা গলায় বলে মাহা। অপরাধ মার্জনা করবেন, আমি ব্যস্ত ছিলাম। ও, ব্যস্ততা আমার থেকে দূরে সরিয়ে দিল। কি করছেন? মাত্রই ফিরলাম, গোসল করে বের হয়েছে। খানি? না তো, বোতল নেই যে রেঁধে খাওয়াবে বা রেঁধে রাখবে, নিজেই রেঁধে খেতে হবে। কি রাখবেন শুনি? দেখি কি করা যায়। শুনুন না। বলুন।
একটু আমার বাড়ি আসবেন? এখন 7টা বাজে। তো কি হয়েছে, আসুন না প্লিজ, একটা দরকার আছে, আপনার জন্য আছে সারপ্রাইজও। তাই নাকি? আচ্ছা আসছি। শুনুন, হুম, বাড়ির সদর দরজা দিয়ে আসা যাবে না। তাহলে? ভ্রু কুচকায় শাকিল। আপনার পাইপলাইন দিয়ে উপরে উঠতে হবে। কি দেখলে রক্ষা থাকবে না রানী সাহেবা? ধুর, কেউ দেখবে না, আসুন তো। আচ্ছা, এসে ফোন করবো আমি। তাড়াতাড়ি। মাহা ফোন কেটে রান্নাঘরে দৌড় দিল, গিয়ে চিংড়ি দিয়ে পাস্তা রাঁধলো। শাকিল এসেই মাহাকে ফোন করলো। এখন কি করবো? দেখুন, যেখানে দাঁড়িয়েছেন তার ঠিক সামনেই আছে একটা বারান্দা, আলো জ্বলছে তো, চলে আসুন। আর কি কি করবেন আপনি আমায়? আগে আসুন, বলছি তারপর। শাকিল পাইপ লাইন বেয়ে উপরে উঠে আসে। রুমে প্রবেশ করতেই দেখলো সারা রুম জুড়ে টেডি বিয়ার। কেউ বলবে না এটা কোনো বড় মেয়ের রুম। সামনে তাকাতেই দেখলো মাহা দরজা বন্ধ করে পেছনে ফিরেছে। মাহাকে দেখে মৃদু হাসলো শাকিল। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? কেউ এসে পড়লে একদম শেষ। কেউ আসবে না, এক পাপ্পা আর বাবাই আছে, তারা আজ ফিরতে দেরি হবে। ও, তাই আমাকে ভিলেনের মতো পাহাড় পর্বত চড়িয়ে উপরে আসতে বললো? আপনি হিরোও নন। বলেই হাসলো মাহা। শাকিল ভ্রু কুচকে তাকালো। বসুন, খান, আমি রেঁধেছি। বাহ, আপনি রাঁধতেও জানেন? ওই দিন শিখিয়েছেন না। ব্রিলিয়েন্ট আছেন। তা আছি। শাকিল খেতে থাকে। খাওয়ার মাঝখানেই শাকিলের হিসকি উঠতে থাকে। পানি খেতে হবে। মাহা বলল, ওয়েট, আমি আনছি। বলেই দরজা খুলে দিতেই মামা হাতে পানির জগ নিয়ে প্রবেশ করে রুমে। দরজার দিকে চোখ পড়তেই শাকিলের হিসকি বন্ধ হয়ে গেল। সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। মামাকে দেখে শাকিল থ। সেম ড্রেস আপে দুজন মেয়ে, হুবহু এক। মামা মুচকি হেসে এগিয়ে এসে পানি গ্লাসে ঢেলে শাকিলের দিকে এগিয়ে দিল। পানি খান। শাকিলের বিস্ময় আরো এক দফা বেড়ে গেল। ভয়েসও সেম। এটা সত্যি নাকি স্বপ্ন? মামার দিকে তাকিয়ে রইল শাকিল। মাহা শাকিলের অবস্থা দেখে হাসলো মামাও। নিস্তব্ধ পরিবেশ। তিনজন মানুষের নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। শাকিল ঘামছে, এখনো বুঝতে পারছে না কি দেখছে ও। কাপা কাপা হাতে মামার হাত থেকে পানির গ্লাস নিল। মামা মুস্কি হাসছে। মাহার দিকে একবার তাকিয়ে শাকিলের দিকে আবার তাকালো। শাকিল এক নিঃশ্বাসের সবটুকু পানি শেষ করে বাম হাতের উল্টো পিঠে মুখ মুছে মাহার দিকে তাকালো। দৃষ্টি এলোমেলো শাকিলের, চোখের চাহনি অস্থির। শান্ত থাকার চেষ্টা করলো। নিজেকে কিছুটা সামলে মাহাকে প্রশ্ন করলো, জমজ? মাহা হেসে হ্যাঁ বলল। শাকিল চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিল। শাকিলের অবস্থা দেখে এবার মামা খিলখিল করে হেসে দিল। শান্ত হন, এত অস্থির হওয়ার কিছু নেই। আপনি বসুন, বলছি আপনাকে। মিষ্টি কণ্ঠস্বর শুনে শাকিল চোখ তুলে তাকালো। দেখলো মামার মুখে হাসি। বুঝতে বাকি রইল না মামাই বলেছে। কণ্ঠস্বর কি শান্ত, আর মাহার ঠিক তার বিপরীত। কথাই মাহার ঝাঁজ থাকে, যেটা মামার নেই। শাকিল সোফায় বসে পড়ল। মাহা পাশের সোফায় আর অন্য পাশে মামা, মাঝখানে শাকিল। আচ্ছা, আমরা যমজ। যেদিন প্রথম মাহাকে আপনি দেখেন সেদিন মাহা একটি ছেলেকে মারছিল, কারণ সেই ছেলেটি আমার সাথে অসভ্যতামি করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি আমাকে দেখেন না, মাহাকে দেখেন, আর মাহাকে অ্যারেস্ট করে নেন। এই ছিল প্রথম দিনের ঘটনা। তারপর আমরা ঘুরতে যাই, যেখানে আমার গায়ে আইসক্রিম পড়ার কারণে আমি ওয়াশরুমে যাই, আর ওয়াশরুম থেকে বের হতেই আপনাকে দেখি, যার কারণে প্রথমে আমি আপনাকে চিনতে পারি না। পরে আপনার কথা অনুযায়ী আর আমার বোনের বর্ণনা অনুযায়ী আমি বুঝতে পারি আপনি সেই যে মাহাকে অ্যারেস্ট করেছিলেন। সেদিনটা আপনি ছিলেন? ভ্রুকুচকে বলে শাকিল। নিচের দিকে তাকিয়ে হাসলো মামা। হ্যাঁ, প্রথমেই আমি ছিলাম, কিন্তু যখন আপনাকে অর্ডার করতে পাঠাই তখন আমি সরে আসি আর মাহা গিয়ে বসে। কিন্তু সেম ড্রেস। মামা মাহার দিকে তাকালো। আমরা এখনো সেম ড্রেসআপে বলে হেসে দিল মামা। শাকিল লক্ষ্য করলো দুজনে সেম ড্রেস পরে আছে, চুল বাঁধার স্টাইলও এক। আপনাদের চেনার উপায়, মানে কে কোনটা আমি এখন গুলিয়ে ফেলছি। দুজনের দিকে তাকিয়ে বলে শাকিল। আমি বলছি। হঠাৎ একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসতেই মামা চমকে বারান্দার দিকে তাকালো। দেখলো ফয়সাল হাত ছাড়তে ছাড়তে রুমের ভেতরে প্রবেশ করছে। ফয়সালকে দেখে মামা দাঁড়িয়ে গেল।
মাহা আর শাকিলের দিকে তাকিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। ফয়সাল এগিয়ে আসে মাওয়ার সামনে আর বলে, কিছু কিছু স্কিপ করেছো। আমি বলি, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হালকা হাসলো মাওয়া। ফয়সালকে আশা করেনি, নিশ্চিত মাহার কাজ এটা। এই মেয়েটা কোনো কাজ করার সময় কেন একবার বলে না? শাকিল অবাক হয়ে তাকিয়ে আছে। ফয়সাল এখানে কেন? ও চেনে ওদের? কিছুই মাথায় ঢুকছে না শাকিলের। আপাতত চুপ থাকাটাই শ্রেয় মনে হচ্ছে। মাওয়ার চারপাশে হাঁটতে থাকে ফয়সাল। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, শাকিলের পাশে গিয়ে বসে পড়ে। তারপর বলে, সেদিন সেই ছেলেকে মারার পর সেই ছেলে তার কয়দিন পরে ভুল করে মাওয়াকে তুলে নিয়ে যায়। অফিস থেকে আমি সেটা লক্ষ্য করি। পরে সেখান থেকে ওকে সেফলি তোর বাড়িতে পৌঁছে দিই। আমি তখনও বুঝতে পারিনি ওরা জমজ। চলে আসার সময় আমার সাথে মাহা দেখা করে। প্রথমে একটু খটকা লেগেছিল, কিন্তু সন্দেহের পরিমাণ বাড়ার চান্স আর পেলই না। পরে যেদিন তার সাথে প্রথমে মাওয়া দেখা করে, সেদিন প্রথমে মাহা আমার সাথে ছিল, পরে মাওয়া এসেছিল। কিন্তু সেদিন আমার সন্দেহ হয়েছিল কিছু কাজে, সেটা অজানা থাক। ওহ, এই ব্যাপারটা ক্লিয়ার হলো, কিন্তু এটা বল তুই শিওর কি করে যে ও মাওয়া? মাওয়ার দিকে ইশারা দিয়ে বলে শাকিল। না মানে গরমের ব্যাপার আছে একটা। ফয়সাল ঠোঁট কামড়ে হেসে দেয়। তারপর উঠে মাওয়ার সামনে দাঁড়ায়। মাওয়া ফয়সালের দিকে তাকাচ্ছে না, মিথ্যে ধরা পড়ে গেছে। লজ্জায় দৃষ্টি মেলানোর ক্ষমতা মাওয়ার নেই। এখনই যদি মাটি ফাটতো, মাওয়া ওখানে ঝাঁপ দিত। ফয়সাল মাওয়ার দিকে একবার তাকিয়ে এক হাত পেছনে নিয়ে গিয়ে ক্লিপ টান দিয়ে বিশাল কালো ঘন চুল খুলে ছড়িয়ে পড়ে পিঠের উপর। মাওয়া চমকে ফয়সালের দিকে তাকালো। ফয়সাল হাতে থাকা ক্লিপ দেখিয়ে হাসলো, চুলের দিকে ইশারা দিয়ে বলল, এই একটা জিনিসই এদের মধ্যে আলাদা, যেটা বুঝতে সাহায্য করে যে এরা দুজন আলাদা মানুষ। মাওয়ার দিকে একটু ঝুঁকে বলে ফয়সাল। শাকিল লক্ষ্য করলো মাওয়ার চুল একদম সোজা। ভ্রুকুচকে তাকাতেই মাহা নিজের চুল খুলে দিল। মাহার চুল হালকা কার্লি। শাকিল সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল, মাহার দিকে তাকিয়ে বলল, এখন সবটা ক্লিয়ার লাগছে। এটাই ছিল সারপ্রাইজ। বলেই হাসলো মাহা। আপনি দাঁড়িয়ে না থেকে খাবার শেষ করুন। ও হ্যাঁ, আমার খিদেও পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। সোফায় বসে খাবার প্লেট নিজের দিকে নিয়ে বলে শাকিল। মাহা অন্য পাশে থাকা সোফায় বসে পড়ে। মাওয়া এখনো দাঁড়িয়ে আছে। ফয়সাল কানের কাছে মুখ নিয়ে বলে, আমারও খিদে পেয়েছে। মাওয়া একটু দূরে সরে দাঁড়ায়। নিঃশ্বাস যেন এখনই বন্ধ হয়ে যাচ্ছিল। আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই দাঁড়া, আমার রুমে কেন? নিজের রুমে যা। ভ্রু কুচকে বলে মাহা। কি তুই আমার আর তার ভাগ করছিস? এখন থেকে করতেই হবে, না হলে বিপদ আছে। বলেই চোখ টিপ মারলো মাহা। মাওয়া তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো, নাকের ডগা লাল হয়ে গেছে। ফয়সালের দিকে তাকিয়ে বলে, আমি রুমে গিয়ে বসুন, আমি খাবার নিয়ে আসছি। বলেই চলে গেল মাওয়া। ফয়সাল মাহা আর শাকিলের দিকে তাকাতেই দুজন চোখ টিপ মারলো। হাসলো ফয়সাল। মাহা সন্ধ্যায় ফোন করে বলেছিল বাসায় আসতে, কিন্তু মাওয়াকে জানায় না। ফয়সাল চলে যেতেই মাহার দিকে তাকালো শাকিল। টেস্টি ছিল, কিন্তু এখন কথা হলো ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। আমার রুমে ঘুমিয়ে পড়ার মতো সম্পর্ক আপনার আমার আছে? আপনি চাইলেই হবে মহারানী। কি হবে? এই রুমে ঘুমানোর মতো একটা সম্পর্ক। মাহা তাকিয়ে রইল শাকিলের দিকে। এই লোকটার মায়ায় পড়ে গেছে মাহা। সেটা বুঝতেই এতক্ষণ লেগেছে। এই লোকটাকে তার ঝগড়া করার জন্য হলেও চাই, নিজের সব রাগ ছেড়ে দেওয়ার জন্য হলেও এই লোকটাকেই চাই, সারা জীবনের মতো নিজের করে রাখতে এই লোকটাকেই চাই। মাহাকে তাকিয়ে থাকতে দেখে শাকিল একটু এগিয়ে মোহময় কণ্ঠে বলে, আপনি প্রেমে পড়ে গেছেন মহারানী। মাহা চোখ সরিয়ে নিল, তারপর বলল, পড়তে বাধ্য করেছেন। হাসলো শাকিল, কিন্তু নিঃশব্দে সেই হাসি। মাহা চোখ তুলে তাকাতেই দেখলো চোখে পানি টলমল করছে। শাকিলের হাসি বন্ধ হয়ে গেল। সোফা থেকে নেমে ফ্লোরে হাঁটুর উপর ভর দিয়ে বসে। কাঁদছেন কেন? ভালোবাসার ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে ভেবে আমার এখনই দম বন্ধ হয়ে আসছে। আমাদের ভালোবাসা ভয়ঙ্কর পরিণতি হবে না, আমি হতেই দিব না। খুব শীঘ্রই নিজে করে নিব আপনাকে হালাল ভাবে। আপনার বাবাকে কালকেই বলে দেব। কাল? আটকে ওঠে মাহা। কেন, আপনি চান না
আমি তো এক মুহূর্ত নষ্ট করতে চাই না মহারানী। সাহস আছে আমার বাবাকে কি বলবেন? কালকে দেখবেন ধামাকা। বলেই হাসলো শাকিল। শাকিলের কথার ধরন দেখে মাহাও হেসে দিল। খাবার নিয়ে রুমে ঢুকতেই দেখলো রুম অন্ধকার। মাওয়া এক হাতে দরজা বন্ধ করে সামনে ফিরতেই হাতে টান পড়ে, অন্য হাতে প্লেট ধরে নেয় যাতে পড়ে না যায়। ফয়সাল হাত থেকে প্লেট নিয়ে রেখে দেয়। মাওয়াকে দেয়ালের সাথে চেপে ধরে। ড্রিম লাইটের আলোতে ফয়সালের মুখ আবছা দেখা যাচ্ছে। মাওয়ার অনেকটা কাছে থাকায় মাওয়া অপ্রস্তুত হয়ে পড়ে। এমন করছেন কেন? মিথ্যে কেন বলছো? গম্ভীর কণ্ঠে বলে ফয়সাল। কিসের মিথ্যে? জানো না? আচ্ছা লাইটটা অন করুন, একদিকে বসে কথা বলি। না, এভাবেই বলো। কেন বললে মিথ্যা? বলার আগেই এক হাত দিয়ে মামার মুখ চেপে ধরে ফয়সাল। মামা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কি করছে এই লোক? ফয়সালের তপ্ত নিঃশ্বাস মামার মুখে আছড়ে পড়ছে। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। মামার হৃদস্পন্দন মুহূর্তেই বেড়ে গেল। ঢিপ ঢিপ শব্দ শোনা যাচ্ছে। ঘামতে থাকে মাওয়া। গালের পাশ বেয়ে ঘাম গলায় পৌঁছে যায়। ফয়সাল আস্তে আস্তে হাত সরিয়ে নেয়। হাঁপাতে থাকে মাওয়া। দেয়ালের সাথে হাত জোরে চেপে ধরায় মামার ব্যথা লাগছে। ফয়সাল আরো শক্ত করে চেপে ধরে হাত। মামা ব্যথায় মৃদু চিৎকার করে। আমার হাতে লাগছে। মামার কান্না মিশ্রিত কণ্ঠ ফয়সালের কানে যেতেই দূরে সরে যায় ফয়সাল। লাইট অন করে দেয়। মামা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। এক হাত দিয়ে অপর হাত ধরে রেখেছে। চোখে পানি। ফয়সাল ধীর পায়ে এগিয়ে যায়। মামার সামনে গিয়ে বলে, বিয়ে করবে আমায়? ফয়সালের এমন কথায় মামা চমকে যায়। বিস্ময় ভরা দৃষ্টিতে তাকাতেই ফয়সাল আবারও জিজ্ঞেস করলো, করবে বিয়ে আমায়? মামা কি বলবে বুঝতে পারছে না। কি বলা উচিত এই প্রশ্নের উত্তরে। নিচের দিকে তাকিয়ে রইল মাওয়া। ফয়সাল এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, চুপ করে থাকা সম্মতির লক্ষণ। মাওয়া চমকে তাকালো। ফয়সালের মুখে হাসি। ফয়সালকে হাসতে দেখে আবারও চোখ সরিয়ে নেয় মাওয়া। ফয়সাল পিছিয়ে যেতে থাকে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মাওয়া হাত ধরে নেয়। চলে যাবেন? তো কিছু না। মাওয়ার গলায় থাকা চেন দেখে মুখে হাসি ফুটলো ফয়সালের। তারপর বলে, এই চেনটা খুলবে না কখনো। খুলতে যেন না দেখি। কেন? এই চেন সবসময় আমার কথা মনে করিয়ে দেবে। এটা আমার ভালোবাসার চিহ্ন। বলতেই মামা চমকে তাকালো। মামাকে তাকাতে দেখে ফয়সাল হাসলো। হ্যাঁ, ভালোবাসি। জানি না কখন হয়ে গেল, তবে হওয়ারই ছিল। আমি তোমাকে দেখে অবাক হই। তুমি সেই মেয়ে যার প্রতি আমার আসক্তি জন্মে গেছে চরম ভাবে। তুমি সেই মেয়ে যে আমার সবকিছুতে বাধা হয়ে দাঁড়িয়েছ। তুমি সেই মেয়ে যে আমার তৈরি করা সাম্রাজ্যের সমস্ত নিয়ম কানুন ভেঙে দিয়েছ। তুমি সেই মেয়ে যে আমাকে বারবার হাসতে বাধ্য করেছ। তুমি সেই মেয়ে যে কণ্ঠ আমার মস্তিষ্ক শান্ত করে আমাকে শান্তি নিদ্রায় ডুবিয়েছিল আমার প্রচুর রাগ মন খারাপের সময়, যার কণ্ঠ আমাকে বরফের মতো ঠান্ডা করে তুলেছিল। তুমি সেই মেয়ে যাকে দেখে আমি প্রথমবারের মতো থমকে গিয়েছিলাম, যাকে দেখার জন্য আমি চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম রাস্তার দিকে। এত ভালোবাসা ঠিক না। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে মাওয়া, কে বলেছে ঠিক না? তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আমি করতে দেবই না। আমার নিঃশ্বাস থাকতে কারো ক্ষমতা নেই তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে। আর তুমি ভালো তো, তুমি আমাকেই বাসবে, বাসতেই হবে। যদি না বাসি? খুন করে ফেলবো। এগিয়ে এসে মামার গলা আলতোভাবে চেপে ধরে বলে ফয়সাল। নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে ভালো না বেসে তুমি থাকতেই পারবে না। এই যে দেখো, তোমার চাহনি বলছে তুমি আমাকে ভালোবাসি। ফয়সাল বলার আগেই বলে দেয় মামা। হ্যাঁ, ভালোবেসে ফেলেছি আমি আপনাকে। ছেড়ে যাবে না তো? আমার চোখে চোখ রেখে বলে ফয়সাল। এ দেহে প্রাণ থাকতে না। আর যদি যাও? তাহলে প্রাণ কেড়ে নেওয়ার দায়িত্ব আপনাকে দিলাম, পারবেন না? চোখ বন্ধ করে মামার কপালে কপাল ঠেকালো ফয়সাল। অস্ফুট স্বরে বলল, আই লাভ ইউ মায়াবতী। আই লাভ ইউ মাই ডেঞ্জারাস লাভার। বলেই হাসলো মামা। গম্ভীর মুখ নিয়ে বসে আছে সোহেল। পাশের সোফাতেই রিমন।
স্নেহা নাস্তা ট্রে এনে টেবিলে রাখতেই সোহেল চোখ দিয়ে ইশারা দেয়। স্নেহা বসে পড়ে। সোহেলের একপাশে বসে আছে মাওয়া, সামনে দাঁড়িয়ে আছে শাকিল, পাশেই মাহা। মাহা থরথর করে কাঁপছে। কিভাবে বলবে শাকিল? আর ওর পাপ্পাই বা কিভাবে নেবে ব্যাপারটা? কোনো ভুল করে ফেললো না তো? বলাটা সহজ হলেও এখন পরিস্থিতির মুখোমুখি হয়ে পস্তাচ্ছে মাহা। সোহেলের পাশে বসে মাওয়া এক হাত দিয়ে অপর হাত চেপে ধরেছে, নখ হাতের চামড়াতে গেঁথে যাচ্ছে। মাওয়া খুব করে চায় মাহা আর শাকিলের সম্পর্ক যেন মেনে নেয় পাপ্পা, কিন্তু বুঝতে পারছে না কি হবে। শাকিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোহেল বলল, কতদিন সম্পর্কের বয়স? পছন্দ অনেক দিনেরই, তবে একে অপরকে কালকেই জানিয়েছি। স্বাভাবিক কণ্ঠে বলে শাকিল। সোহেল ভ্রুকুঁচকে তাকালো। রিমনের দিকে তাকাতেই রিমন মুচকি হাসলো। একদিনে ঠিক করে নিলে যে সারা জীবন একসাথে থাকবে? সোফায় হেলান দিয়ে বসে বলে সোহেল, স্যার, ভালোবাসা এমন এক জিনিস কখন হয়েছে কেউ জানে না। আমারও হয়েছে। যার একটুখানি উপস্থিতি আমাকে সবকিছু ভুলিয়ে দেয়, তাকে নিয়ে সারা জীবন থাকতে আপত্তি কোথায়? যার রাগ অভিমান অকারণেই ভালো লাগে, ইচ্ছে করে চলতে থাকুক এমন হাজার হাজার বছর ধরে, সে মানুষের সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত কি ভুল? আমি আপনার মেয়েকে আপনার থেকে বেশি ভালোবাসতে পারবো না, তবে কথা দিচ্ছি আপনার অভাবটাকে কোনোদিন অনুভব করতেও দেব না। কথাগুলো বলে শাকিল মাহার দিকে তাকালো। সোহেল এক দৃষ্টিতে তাকিয়ে রইল শাকিলের দিকে। মারাত্মক কথা বলেছে শাকিল, সাহসও আছে। সোহেল রিমনের দিকে তাকাতে রিমন ইশারা দিল। সোহেল উঠে দাঁড়ালো, মাহার সামনে গিয়ে দাঁড়ায়। সোহেল সামনে দাঁড়াতে মাহা কেঁদে দেয়। সোহেল হেসে মেয়েকে এক হাতে কাছে টেনে নেয়। শাকিলের দিকে তাকিয়ে বলে, তোমার গার্ডিয়ানকে আসতে বলো, শুভ কাজে দেরি করা ঠিক না। আর আমি আমার মেয়েকে চিনি, তো বলা যায় না আবার কখন মত বদলে যায়। বলেই হাসলো সোহেল। শাকিল হাসি মুখে তাকালো সোহেলের দিকে। পা ধরে সালাম করতে নিলেই সোহেল থামিয়ে দিল। আমার মেয়ের স্থান যেমন আমার বুকে, ঠিক তেমনই তোমার স্থানও আমারই বুকে। বলেই শাকিলকে এক হাতে জড়িয়ে নেয় সোহেল। ইয়েস। মামার উচ্ছ্বাসিত কণ্ঠ শুনে সবাই ভ্রু কুঁচকে তাকালো। সোহেলের কথা শেষ হবার পরই মামা ইয়েস বলে তালি দেয়। ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকালো সোহেল। মামা পরিস্থিতি সামাল দিতে জোর করে হেসে ঠোঁট টিপে নিচের দিকে তাকালো। সোহেল হেসে মামাকে ইশারায় ডেকে নিল। দুই মেয়েকে বুকে একসাথে জড়িয়ে নিল সোহেল। সোহেল অফিসে বসে আছে। ফাইল হাত থেকে রেখে মনিটরের দিকে তাকাতেই সোহেলের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। সোহেল ঘামতে থাকে। মনিটরে স্পষ্ট রেজওয়ান রাব্বিকে দেখা যাচ্ছে। সোহেল কিছুতেই সামনে যেতে চায় না। রিসিপশনে কথা বলেছে রেজওয়ান রাব্বি। রিসিপশনিস্ট ফোন করে। কাপা হাতে ফোন তুলে সোহেল বলল, বলুন যে স্যার অফিসে নেই, মিটিং এর জন্য বাইরে আছে। বলেই ফোন রেখে দিল। গা থেকে কোট খুলে নেয়, ইন করা শার্ট এলোমেলো করে দেয়। শার্টের হাতার বোতাম খুলে এলোমেলো ভাবে ভাঁজ করে নেয়। তারপর মাস্ক পরে নেয়, সানগ্লাস চোখে দিয়ে ক্যাবিন থেকে বেরিয়ে পড়ে। দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার সময় রেজওয়ান রাব্বির সাথে ধাক্কা লাগে, কিন্তু সোহেল ফিরে তাকালো না। দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। রেজওয়ান রাব্বি বিরক্ত নিয়ে তাকালো। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় সোহেল। হাই স্পিডে গাড়ি চালাতে থাকে। বাসার সামনে এসে ব্রেক কষে। হাঁপাতে থাকে সোহেল। বাসায় হন্তদন্ত হয়ে প্রবেশ করে নিজের রুমে গিয়ে ইনহেলার নিতে থাকে। মুখ থেকে ইনহেলার সরিয়ে আয়নার নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো সোহেল। চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে, পানি চিকচিক করছে, বড় বড় শ্বাস নিতে থাকে। আমি চাই না সেই পুরনো ইতিহাস আবারও পুনরাবৃত্তি করতে। যে ইতিহাসের বই আমি বন্ধ করে দিয়েছি তা পুনরায় খুলতে চাই না। চাই না সেই একই ঘটনা আবারও আমার সামনে আসুক। চাই না, আমি চাই না। তুই তো ইতি টানিসনি, এর সমাপ্তি তো প্রয়োজন। যে সমাপ্তি আজ থেকে 20 বছর আগে করা উচিত ছিল, তা এখন করে দে, ইতি টেনে দে। রুমে প্রবেশ করতে করতে বলে রিমন। সোহেল ঘাড় ঘুরিয়ে রিমনের দিকে তাকালো। সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ইতি টানতে গেলে পুরো ইতিহাস ভেসে উঠবে। আমার মেয়েরা ভয়ঙ্কর সব সত্যের মুখোমুখি হবে, যা আমি চাই না। সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। একবার মায়া, এবার তোর মাওয়া। এবার চুপ থাকলে তুই তোর মেয়েকে হারাবে, পারবি তো সইতে? রিমন, দৃঢ় কণ্ঠে বলে সোহেল। রিমন এগিয়ে এসে সোহেলের বাহু চেপে ধরে। শক্ত হ, তুই হার মানার পাত্র না। কোথায় গেল সেই তেজ ভাই? আমি ওয়াদা ভঙ্গ করতে পারবো না, কিছুতেই না।
মাওয়ার জন্য না। সোহেল নিরুত্তর রিমনের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। মাওয়ার গাড়ি বিশাল বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে বাড়ির বাহিরের দিকটা একবার দেখে নিল। বাড়িটির বাহিরের রং অ্যাশ কালারের। বাড়ির দেয়ালগুলো কাচের, তবে পর্দা দিয়ে ঢেকে রাখার কারণে ভেতর দেখা যাচ্ছে না। এই বাড়িতে মাওয়া আরো একবার এসেছে, কিন্তু তখন এত কিছু খেয়ালের সময়ও বা পরিস্থিতিও মাওয়ার ছিল না। সেই দিনের কথা ভাবতেই মুখে নিজের অজান্তেই হাসির রেখা ফুটে উঠল মাওয়ার। মুচকি হেসে সামনে পা বাড়াতেই পেছন থেকে হাতে টান পড়লো মাওয়ার। পেছনে ফিরতেই ফয়সালের হাসি মুখ দেখে নিজেও হাসলো। ফয়সাল মাওয়াকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। মাওয়ার জেদের কাছে হার মেনে বাধ্য হয়ে নিয়ে এসেছে ফয়সাল। মাওয়ার পাশে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে বলল, কেমন লাগছে? আগে ভিতরে যাই। চলো। বাড়ির ভেতর প্রবেশ করতেই সার্ভেন্টরা এসে ওয়েলকাম জানালো। মাওয়া হাসি মুখে সবার সাথে কথা বলল, পুরো বাড়ি দেখতে লাগলো। বাড়ি দেখা শেষে ফয়সালকে জিজ্ঞেস করলো মাওয়া, এত বড় বাড়িতে একা থাকেন, ভয় লাগে না? একা কোথায়? একা না, চলো দেখাই। বলেই হাত ধরে টেনে একটা রুমে নিয়ে গেল। রুমে প্রবেশ করতেই মামার চোখ বড় হয়ে গেল। চারপাশে আগরবাতির ঘ্রাণ। পুরো রুম সাদা টাইলস করা। এই রুমই সাদা, বাকি রুমগুলো থেকে আলাদা। সামনে থাকা সমাধির দিকে তাকিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে ফয়সালের দিকে তাকালো মাওয়া। ফয়সাল সমাধির দিকে তাকিয়ে বলল, আমার বাবার সমাধি। কিন্তু এখানে কে? মাওয়া বলার আগেই ফয়সাল থামিয়ে দিল। একটু এগিয়ে বলল, এই পুরো দুনিয়াতে এই একজনই ছিল আমার সবকিছুর সাথে। আমাকে আগলে রেখেছে ছোট্ট থেকে। দিনের শুরু আমার এই মানুষটাকে দিয়ে হতো, আর শেষ সেটাও এই মানুষকে দিয়েই। আমার সবচেয়ে বড় বন্ধু ছিল। যেখানে সবাই আমাকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেখানে এই মানুষই আমাকে অমূল্য হীরার মতো আগলে রেখেছিল। আমার গায়ে সামান্য ধুলো লাগতে দেয়নি। একদিন হুট করে সব এলোমেলো হয়ে গেল। আমার দুনিয়া এক মুহূর্তে বদলে গেল। আমি একা হয়ে গেলাম, সম্পূর্ণ একা। আশেপাশে কেউ ছিল না আমার। যে চোখ থেকে কখনো পানি পড়েনি, সেই চোখের পানি মোছার মতো কেউই ছিল না। সেই মানুষকে আমি কি করে অন্য কোথাও রেখে আসতাম? আমার বাবাকে আমি আমার কাছেই রেখে দিয়েছি, এই বাড়িতে আমার সাথেই। আমি একা নয়, আমার বাবা সব সময় আমার সাথে থাকে। শুধু তফাৎ একটাই, আগে আমার খেয়াল রাখতো আমার বাবা, আর এখন আমি আমার বাবার খেয়াল রাখছি। বাবার পর তুমি এলে আমার জীবনে। বারবার পর করে তুমি ছিলে, যার চেহারা দেখার সাথে সাথে মুখের অজান্তেই হাসি ফুটে উঠত। তোমার আওয়াজ শুনলে আমার মন মস্তিষ্ক শান্ত হয়ে যায়। আমি নিমিষেই বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাই। কথাগুলো বলে পেছনে ফিরতেই দেখলো মাওয়া কাঁদছে। মাওয়াকে কাঁদতে দেখে ফয়সাল ছুটে এসে সামনে দাঁড়ায়। কাঁদছো কেন? মাওয়ার দুগালে হাত রেখে বলে ফয়সাল, তো কষ্ট নিজের মধ্যে কিভাবে লুকিয়ে রেখেছেন? কান্না মিশ্রিত কণ্ঠে বলে মাওয়া, কষ্ট নেই এখন আর। তুমি এসেছো তো, তোমাকে দেখলেই আমার সব কষ্ট যেন নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। আমার আর কোনো কষ্ট থাকে না। এক তুমি আমার শান্তিনীর। আমাকে ছেড়ে যাবেন না তো? কখনো না। যতক্ষণ চলবে তোমার শ্বাস, ততক্ষণ রইবে আমার নিঃশ্বাস। মায়াবতী। বলেই মাওয়াকে জড়িয়ে ধরে। মাওয়া ফয়সালের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। শান্তিনীর বোধহয় একেই বলে, যার বুকে মাথা রাখতেই সমস্ত মন খারাপ উধাও হয়ে যায়, যার বুকের উষ্ণতা হৃৎপিণ্ডে কাঁপন সৃষ্টি করে। সমস্ত শিরা উপশিরা বরফের ন্যায় শীতল স্রোত অনুভূতির ছুটে বেড়ায়। এই ভালোবাসা যেন শেষ হওয়ার নয়। শাকিল সেলিম মির্জাকে ফোন করে। ছেলের ফোন পেয়ে সেলিম মির্জা হাসি মুখে ফোন রিসিভ করে। কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো ড্যাড? মা কোথায়? ভালো আছে। আছে, কাজ করেছে। ড্যাড, বল, কিছু বলবি? আমি একজনকে ভালোবাসি। কি? সেলিম মির্জা উঠে দাঁড়িয়ে যায়। ছেলের মুখে ভালোবাসার নাম শুনে সেলিম মির্জা যেন আকাশ থেকে পড়লো। আস্তে, এমন করছো কেন? পুরো এলাকায় জানিয়ে দিবি নাকি? আরে, এটা জানিয়ে দেওয়ার কথা। কাকে ভালোবাসিস? কে সেই মেয়ে? জলদি বল। আরে ড্যাড, এত অস্থির কেন হচ্ছ? তুমি চিটাগাং আসো, দেখে যাও মেয়েকে।
আমি বাবাকে বলে দিয়েছি। ওয়েল ডান মাই সন, আমি কালকেই আসছি। উফ, কালকে না, আজকেই আসছি। এ তো তাড়াহুড়া কিছু নেই, আজকে দিয়ে আসো। আরে রাখ, আমি আজকেই আসছি। এই প্রথম কাজের মতো কাজ করলি তুই, সুবুদ্ধি হয়েছে তোর। আগে বোকা ছিলাম নাকি? গাধা ছিলি। বলেই ফোন রেখে দিল। শাকিল ফোনের দিকে তাকিয়ে রইল। বোকা বনে গেল শাকিল। সেলিম মির্জার খুশি দেখে কে শাকিল বাবার কাণ্ড দেখে হাসতে থাকে। আহমদ ম্যানশনের ড্রয়িং রুমে বসে আছে সেলিম মির্জা। স্নেহা পাশেই আছে। সোহেল রিমন এখনো আসেনি। শাকিলের সাথে কথা বলে বিকেলের ফ্লাইটে চিটাগাং চলে আসে সেলিম মির্জা আর তার স্ত্রী। শাকিলের সাথে কথা বলে আহমেদ ম্যানশনে চলে আসে পরের দিন। মাহা আর মামা রুমের মধ্যে পায়চারি করছে। উফ, কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। হাতের তালু মালিশ করতে করতে বলে মাহা, এত ভাবিস না, যা হবে ভালোই হবে। তোর বিয়ে হয়ে যাবে, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? মাহার দিকে তাকিয়ে বলে মাওয়া। ছেড়ে থাকতে হবে মনে পড়তেই মাহার চোখে পানি চলে এলো। ছুটে গিয়ে মাওয়াকে জড়িয়ে ধরে। আমি পারবো না বুনু। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? বিয়ের পর আমি এখানেই থেকে গেলাম, ভালো না ব্যাপারটা? মামা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। একদমই না, খুবই বাজে। বিয়ের পর কেউ বাপের বাড়ি থাকে নাকি? আর শোন, নিজের একটা সংসার হবে তোর। একটু কষ্ট হবে, তবে মানিয়ে তো নিতেই হবে, বল। চুপ করে মামার কথা শুনতে থাকে মাহা। সন্ধ্যা 6টা বাজছে। সেলিম মির্জা সোহেলের অপেক্ষা করছে। হঠাৎ কারো কথা বলার আওয়াজ কানে আসতেই সেলিম মির্জা দরজার দিকে তাকালো। সোহেলের হাতে ফাইল, পাশেই রিমন। ফাইলের দিকে তাকিয়ে কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করছে সোহেল। সেলিম মির্জা ভ্রু জোড়া কুঁচকে উঠে দাঁড়ালো। বিস্ময় নিয়ে তাকিয়ে রইল সোহেলের দিকে। কালো শার্ট পরেছে, তার উপর কালো ব্লেজার। এক হাতে কালো কোট ঝুলছে। শার্টের হাতা কবজি থেকে একটু উপরে ভাঁজ করে রাখা। চোখের সামনে সোহেলকে দেখে সেলিম মির্জা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হেঁটে আসা সোহেলের দিকে দৃষ্টি স্থির। এ কাকে দেখছে? 20 বছর পর কার দেখা পেল ও? সোহেল কথা বলতে বলতে থেমে যায়। রিমনকে বলে, আচ্ছা, এটা তোর কাছে রাখ। কাল মিটিং এ তুই যাচ্ছিস, আমি না, মনে থাকে যেন। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে নিচে আয়, খিদে পেয়েছে। বলে সামনে ফিরতেই সেলিমকে দেখে হাতে থাকা ফাইল পড়ে গেল সোহেলের। চোখে থাকা চশমা খুলে নিল। রিমনও রীতিমতো অবাক। সেলিমের পাশে একজন মহিলা, বোধহয় তার স্ত্রী। রিমন কিছু বলার আগে স্নেহা বলে ওঠে, উনি শাকিলের বাবা আর উনি মা, তোমাদের সাথে কথা বলতে এসেছে। তোমরা তো আসতে দেরি করে ফেলেছো। শাকিল ওয়াশরুমে ছিল। এসে পাশে দাঁড়াতেই সোহেল একবার শাকিলের দিকে তাকায়, সেলিমের দিকে তাকায়। থ্যাংক ইউ, এতক্ষণ অপেক্ষা করছেন। সরি, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি বসুন। বলেই উপরে চলে যায় সোহেল। রুমে গিয়ে হাতে থাকা কোট ছুঁড়ে মারে বিছানায়। নিঃশ্বাসের গতি বেড়ে যায় সোহেলের। ওয়াশরুমে ছুটে গিয়ে মুখে পানির ঝাপটা দিল। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো সোহেল। আয়নায় থাকা প্রতিচ্ছবিকে এক হাতে স্পর্শ করলো। 20 বছর, কতটা সময় পার হয়ে গেছে, অবিশ্বাস্য। পরনে সাদা পাঞ্জাবি। সেলিমের মুখোমুখি বসলো সোহেল। পাশেই রিমন। সেলিম চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। সেলিমকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে সোহেল রিমনের দিকে একবার তাকালো, তারপর বলল, কেমন আছেন? সেলিম মাথা তুলে তাকালো। সেলিমের চোখে পানি। সোহেল অপ্রস্তুত হয়ে পড়ে। কারো চোখে পড়ার আগেই সোহেল বলল, আসুন হাঁটতে হাঁটতে কথা বলি, বাইরেও দেখা হয়ে যাবে। সেলিম সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেল, যেন এই কথাটির অপেক্ষাই করছিল সেলিম। সোহেল রিমন উঠে দাঁড়ালো। সোহেল স্নেহাকে বলল, তোমরা কথা বলো, আমরা আশেপাশে আছি। বলেই বাহিরে গেল তিনজন। বাড়ি পেরিয়ে বাগানে পা রাখতেই সেলিম পেছন থেকে লম্বা পা ফেলে সোহেলের সামনে গিয়ে দাঁড়ায়। সোহেল সেলিমের দিকে তাকিয়ে থাকে। সেলিম কিছু না বলেই চাপটে জড়িয়ে ধরে সোহেলকে। কিছুক্ষণ পর সরে আসে। বস, কতদিন পর দেখলাম আপনাকে। শাকিল তোমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। আপনি চলে যাওয়ার পর আমিও সব ছেড়ে দিয়েছিলাম। অনেক খুঁজেও আমি আপনাকে পাইনি। পুরনো কথা ঘেটে কি লাভ? এই কথা মুখে এনো না যে তুমি আমাকে আগে থেকে চেনো। কিন্তু কোনো কিন্তু নয়। তোমার সামনে আজ যে দাঁড়িয়ে আছে সে শুধু সোহেল আহমদ, আর কেউ না। 20 বছর অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু।
বদলে গেছে তোমার সামনে থাকা মানুষটি। সেলিম সোহেলের দিকে তাকিয়ে রইল, অধর কোণে হেসে বলে, চলো আমার মেয়েদের দেখবে। মেয়েদের মানে? আমার 2 মেয়ে, মায়া আর মাওয়া। হ্যাঁ স্যার, বিয়ে করেননি? সোহেল থমকে দাঁড়ায়, সেলিমের দিকে তাকিয়ে বলে, সেই একটি মানুষের ওপর আমি এখনো আটকে আছি। এ বাঁধন ছিন্ন করার মতো নয়, চলো ভেতরে। বলেই সোহেল ভেতরে প্রবেশ করলো। সেলিম তাকিয়ে রইল, সত্যি মানুষটি বদলে গেছে। কোথায় গেল সেই তেজ, কোথায় গেল সেই হুঙ্কার, সিংহের মতো গর্জন, সব যেন এখন স্বপ্নের মতো। সামনে থাকা মানুষটির সম্পূর্ণ বিপরীত একজন মানুষ। সত্যি কি বদলে গেছে, নাকি ভেতরে লুকিয়ে রেখেছে? কথায় বলে, পরিবেশের নিস্তব্ধতা দেখলে বোঝা যায় এটা তুফান আসার আগ মুহূর্ত। হয়তো একটু পরই সব লন্ডভন্ড করে দেবে। স্নেহা গিয়ে মাওয়া আর মাহাকে নিয়ে আসে। মাহা মাওয়ার সামনে এসে দাঁড়াতেই সেলিম অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়ে দুটি একদম যেন কারো প্রতিচ্ছবি। মাহা সালাম করতে নিলেই সেলিম মির্জা থামিয়ে দেয়। মাহার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, মাশাআল্লাহ, আপনি যদি চান আমরা বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। আমার আপত্তি নেই, আমিও চাই বিয়েটা তাড়াতাড়ি হোক। ঠিক আছে, তাহলে সামনের শুক্রবারই হোক। হাতে 4 দিন আছে। সোফায় হেলান দিয়ে বলে সোহেল। আমরা তো 4 দিনের বেশিই লাগছে। বলেই হাসলো সেলিম। সোহেল রিমনও হেসে দিল। বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। মাত্র 4 দিন পরই বিয়ে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, হয়তো শ্রাবণ মাস এটা। বারান্দায় বসে এক দৃষ্টিতে বাহিরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল সেলিম। রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝতেই ভেসে ওঠে সেই ভয়ঙ্কর মুহূর্ত। বৃষ্টি পড়ছে, সেলিম দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আশেপাশে গ্যাংয়ের অন্য ছেলেরাও রয়েছে। সামনেই দাঁড়িয়ে আছে তাদের প্রাণপ্রিয় বস জিয়া গাজী। বৃষ্টিতে সবাই ভিজছে। হুট করে ফোন আসায় জিয়া গাজী ছুটে বেরিয়ে পড়ে। পরে সেলিম জানতে পারে জিয়া গাজী মারা গেছে। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও পেল না জিয়াকে। যেই চেয়ারে জিয়া বসতো তার সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে পড়ে সেলিম। অঝোর ধারায় চোখের জলরাশি ঝরতে থাকে। খালি চেয়ার, খালি বাড়ি। কোথায় তার বস? মৃত্যু যার নিত্যদিনের সঙ্গী ছিল, সেই মানুষ কি করে মারা যেতে পারে? স্যার, বিশ্বাস করি না আপনি মারা গেছেন। আপনার লাশটা না পাওয়া পর্যন্ত আমি থাকবো না। আমি হার মানবো না। শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজে যাব আপনাকে। হুট করে ফোন বেজে ওঠে সেলিমের। সেলিম ফোন রিসিভ করে। ওপাশের কথা শুনে চিৎকার করে কেঁদে ওঠে সেলিম। স্যার বলে চিৎকার করে কেঁদে মাটিতে শুয়ে পড়ে সেলিম। কাঁপছে ঘরের দেয়াল, ভারী হয়ে আসছে পরিবেশ। নীরবতা বিরাজমান। এই নীরবতা যেন বারবার বলে দিচ্ছে জিয়া গাজী আর নেই। যা সহ্য করার ক্ষমতা সেলিমের হচ্ছে না। সেলিমের আত্মচিৎকারে কেঁপে ওঠে ঘরের দেয়াল। ধরফরিয়ে উঠে পড়ে সেলিম। সেই দিনের কথা আবারও মনে পড়েছে। বাহিরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরই হয়তো সকাল হবে। বিগত 20 বছরের এমন কোনো রাত নেই যে রাতে স্বপ্ন আকারেই ভয়ঙ্কর দৃশ্য সেলিম দেখেনি। ঘুম ভাঙার পর আর ঘুম হয় না সেলিমের। আজ আবারও মনে পড়ল সেই ঘটনা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বারান্দার রোলিং ধরে দাঁড়ালো সেলিম। সত্যি বদলে গেছে অনেক কিছু। একটি দীর্ঘশ্বাস ফেলে সেলিম। রেজওয়ান রাব্বি বসে আছে। সামনেই বসে আছে রিজভি। শত চেষ্টা করেও রেজওয়ান রাব্বি সোহেল অবধি পৌঁছাতে পারেনি। একটি মানুষ সবসময় ব্যস্ত থাকে কি করে? নাকি ইচ্ছে করেই ব্যস্ততা দেখাচ্ছে? এতদিন চেষ্টা করেও কেন সোহেলের মুখোমুখি হতে পারলো না রেজওয়ান রাব্বি? নেটে অনেকবার সার্চ করেও সোহেলের একটি ছবিও পেল না। রেজওয়ান রাব্বি এত বড় বিজনেসম্যান, অথচ ছবি নেই। কিন্তু কেন? কে এই সোহেল আহমদ? কি তার পরিচয়? কেন নিজেকে এমন আড়াল করে রেখেছে? হাজারো প্রশ্ন মাথায় জেঁকে বসেছে। এবার তুমি পালাতে পারবে না। আমি জানি ইচ্ছা করে তুমি আমার সামনে আসছো না। আমিও দেখি কি রহস্য। বলেই বাঁকা হাসে রেজওয়ান রাব্বি। উঠে দাঁড়িয়ে রিজভির পাশে বসে বলে, চিন্তা করো না, দুবাই ফেরার আগেই তোমার পছন্দের মেয়েকে আমি তোমার কাছে এনে দেব। দুবাই যদি ফিরতে হয়, সেটা তুমি তোমার ভালোবাসাকে নিয়ে ফিরবে। ইস মাই প্রমিস। বলেই হাসে রেজওয়ান রাব্বি। বেলুন ফাটার শব্দে লাফিয়ে উঠে পড়ে মাওয়া মাহা। সামনে দাঁড়িয়ে আছে সোহেল, হাতে অনেকগুলো বেলুন। সব বেলুন একে একে ফুটতে থাকে, আর তার ভেতর থেকে গোলাপের পাপড়ি পড়তে থাকে। স্নেহা রিমনের হাত তালি দিয়ে বলে ওঠে, হ্যাপি বার্থডে মাহা মাওয়া। আল্লাহ, আমরা ভুলে গিয়েছিলাম আজ আমাদের জন্মদিন। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল দুজনে।
হাসি মুখে বিছানা ছেড়ে নামতেই সোহেল দুই মেয়েকে জড়িয়ে ধরে। হ্যাপি বার্থডে মাই গার্লস, 22তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ পাপা। রিমনকে জড়িয়ে ধরতেই রিমন দুজনের কপালে চুমু দিল। হ্যাপি বার্থডে ডলস, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। থ্যাংক ইউ বাবা। স্নেহাও এসে জড়িয়ে ধরে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, সারপ্রাইজ আছে। বলেই হেসে দিল স্নেহা। মাত্র 10 মিনিট সময় দাও, এই গেলাম আর এই এলাম। বলেই দুজনেই ওয়াশরুমের দিকে দৌড় দিল। সোহেল, রিমন, স্নেহা একসাথে হেসে দিল। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো টেবিলে সব দুজনের পছন্দ মতো খাবার। রাতে পার্টি রেখেছে সোহেল। বাড়ি সাজানোর জন্য লোক এসেছে। খাওয়া শেষে সোহেল দুই মেয়ে বাহিরে নিয়ে যায়। নতুন গাড়ি দেখে চমকে গেল দুজনেই। আজ সারাদিন ঘুরবে, তোমাদের আজ কেউ বাধা দিবে না, ইচ্ছে মতো এনজয় করো। তবে হ্যাঁ, সন্ধ্যার আগে ফিরে আসবে। চাবি সামনে ধরে হাসি মুখে সোহেল বলে। ওকে পাপা। শাকিলের থানার সামনে গাড়ি থামালো মাহা। আস্তে আস্তে নেমে থানার ভেতরে চলে গেল। শাকিল একজন অফিসারের সাথে কথা বলছে। মাহাকে দেখে অফিসারকে বিদায় দিল। মুস্কি হেসে উঠে দাঁড়ালো শাকিল। কি ব্যাপার ম্যাডাম, আজ এখানে? আসতে পারি না? তা কেন নয়, তা বলুন কি দরকার এই অধমের নিকট এলেন? মাহা আস্তে করে একটি চড় দেয় শাকিলের পিঠে। শাকিল হেসে দেয়। আচ্ছা সরি, বলো। আজ আমার বার্থডে। ও ওহ, মানে আমাকে উইশ করুন। ভ্রু কুঁচকে বলল মাহা। করতেই হবে? অবশ্যই। আচ্ছা চলো। কোথায়? আগে উইশ তো করুন। আগে এসো, তারপর করছি। বলেই মাহাকে টেনে নিয়ে গাড়িতে বসালো শাকিল। গাড়ি স্টার্ট দিল। মাহা বুঝতে পারছে না শাকিল কি করছে। একটি আশ্রমের সামনে গাড়ি থামালো। মাহা গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ একদল বাচ্চা এসে মাহাকে ঘিরে ধরে। সবার হাতে বেলুন, লাল গোলাপ। সবাই একে একে মাহাকে উইশ করে আর মাহাকে ঘিরে ঘুরতে থাকে। মাহার মাথায় বার্থডে ক্যাপ পরিয়ে দেয়। মাহা তাদের সাথে আনন্দে মেতে ওঠে। ভুলেই যায় যে শাকিলের সাথে ওখানে গেছে। শাকিল একদিকে দাঁড়িয়ে দেখতে থাকে। অনেকক্ষণ পরে একটি বাচ্চা মাহার পাশে এসে মাহাকে ইশারা দিয়ে নিচু হতে বলে। মাহা নিচু হতেই বাচ্চাটি ইশারা দিয়ে সামনে দেখালো। মাহা সামনে তাকাতেই দেখলো শাকিলের হাতে বিশাল কেক আর অনেক বেলুন। মাহার সামনে এসে দাঁড়ায় শাকিল। একটি দড়ি টেনে টান দিতেই সব বেলুন একে একে ফুটতে থাকে আর ভেতর থেকে রং বেরঙের ফুলের পাপড়ি পড়তে থাকে। শাকিল একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে মহারানী। মাহা হেসে ফুলগুলো হাতে নিল। তারপর বাচ্চাদের সাথে কেক কাটলো। বাচ্চারা মাহাকে পেয়ে আরো খুশি হলো। ফয়সাল মাওয়ার চোখ বেঁধে কোথায় যেন নিয়ে যাচ্ছে। একটু পর চোখের বাঁধন খুলতেই দেখলো বিশাল লাভ শেপের ভেতরে দাঁড়িয়ে আছে মাওয়া। পুরো লাভ শেপ লাল গোলাপ দিয়ে তৈরি। মাওয়া দুহাতে মুখ চেপে ধরে। পেছন থেকে ফয়সাল এসে সামনে হাঁটু বাজ করে বসে পড়ে। একটি রিং বের করে মাওয়ার দিকে এগিয়ে দিল। সামনে প্রেসের লোক, মিডিয়া সবাই উপস্থিত। ফয়সাল মাহবুবের প্রিয়সীকে দেখতে ভিড় জমিয়েছে হাজারো চ্যানেলের সাংবাদিক, নিউজ রিপোর্টার। নীরবতা কাটিয়ে শান্তশীতল কণ্ঠে বলে ওঠে ফয়সাল, আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? মাওয়া হেসে মাথা নেড়ে হ্যাঁ বলে। রিং পরিয়ে দিয়ে মাওয়ার হাতে চুমু দিল ফয়সাল। তারপর হাসি মুখে বলে, হ্যাপি বার্থডে মাই জান, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে মাই নর্থ স্টার। মাওয়ার মুখে হাসি। টিভির সামনে বসেছিল রিজবি। নিউজ দেখেই রিজবি তেলে বেগুনে জ্বলে উঠল। লাইভ দেখাচ্ছে। পাশে থাকা রিমোট টিভির দিকে ছুঁড়ে মারলো। তাতেও টিভির কিছু যখন হলো না, তখন ওয়াইনের বোতল তুলে টিভির গ্লাসে ছুঁড়ে মারলো। টিভির কাঁচ ভাঙার বিকট শব্দ শুনে ছুটে আসে রেজওয়ান রাব্বি। রিজবির আগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। বাড়ি সাজানোর কাজে ব্যস্ত ছিল সোহেল। ডেকোরেশনের লোকদের সবকিছু দেখিয়ে দিচ্ছিল। সেই সময় টিভিতে লাইভ নিউজ হচ্ছে দেখে টিভির দিকে তাকাতেই পাথরের ন্যায় শক্ত হয়ে গেল সোহেল। এ কি দেখছে সোহেল? হাতে থাকা কলমকে মুচড়ে ধরে কলম বাঁকা হয়ে যায়। রিমন বুঝতে পারে ফয়সাল মাহবুবকে অপছন্দ করে সোহেল। ফয়সালের রাগ, শাস্তি দেওয়ার ধরন সবকিছুই ভয়ঙ্কর। আমি বেঁচে থাকতে এই সম্পর্ক কোনোদিন হবে না, কোনোদিন না। আমি এলাও করবই না। আমার আদরের মেয়েকে আগুনের মুখে ঠেলে দেব না আমি। টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে সোহেল। হাতের কলম ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যায় সোহেল। রিমন বুঝতে পারছে না কি হবে সামনে।
মামার জীবনে কালো ঘন অন্ধকার নেমে আসবে না তো? যেখানে মাহার সবকিছু মেনে নিয়েছে সেখানে মাওয়ার সবকিছু মেনে না নিলে মেয়েটি ভেঙে গুড়িয়ে যাবে। কিন্তু একই ভুল দুইবার করবে না সোহেল। ফয়সালের কম শত্রু নেই, আর ফয়সালের সাথে মাওয়া জড়ানো মানেই মাওয়ার বিপদ। বিশাল কেকের সামনে দাঁড়িয়ে আছে মাওয়া। ফয়সাল ইশারা দেয় কেক কাটার জন্য। কেকে ছুরি বসানোর আগেই মাওয়ার হাতে কারোর স্পর্শ পেয়ে মাওয়া চমকে উঠল। ফয়সাল বিরক্তি নিয়ে তাকাতেই দেখলো সোহেল। সোহেল মাওয়ার হাত থেকে ছুরি নিয়ে টেবিলে রেখে দেয়। গম্ভীর কণ্ঠে মাওয়াকে বলে, চলো বাসায় যাবে। কিন্তু পাপ্পা। রাগী দৃষ্টিতে তাকাতেই মাওয়া চুপ করে গেল। সোহেল মাওয়াকে নিয়ে সামনে পা বাড়াতেই ফয়সাল সামনে গিয়ে দাঁড়ালো। কোথায় নিয়ে যাচ্ছেন স্যার ওকে? আমার মেয়ে আমি যেখানে নিয়ে যাই সেই কৈফিয়ত তোমাকে দেব না, সরে দাঁড়াও। মাওয়া নিজের বাবার মুখের দিকে তাকিয়ে রইল। এসব কি বলছে পাপ্পা? তার মানে পাপ্পা ফয়সালকে অপছন্দ করে? অপছন্দের কথা ভাবতেই মামার কলিজা কেঁপে উঠল। মুহূর্তে চোখ ঝাপসা হয়ে এলো, চোখে হাজারো জলরাশি এসে থমকে দাঁড়ালো। পলক ফেলতেই গাল বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। আমার অপরাধ? স্বাভাবিকভাবে প্রশ্ন করে ফয়সাল। এত কিছু তোমাকে বলতে বাধ্য নই। আমার মেয়ে থেকে দূরে থাকো, এতেই মঙ্গল। আদারওয়াইজ আমার থেকে খারাপ আর কেউ হবে না। বলেই মাওয়াকে নিয়ে বেরিয়ে যায় সোহেল। ফয়সাল এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাওয়ার যাওয়ার দিকে। পেছনে ফিরে কেকে নজর পড়তেই ধীর পায়ে এগিয়ে গেল কেকের দিকে। মাওয়া কেক কাটলো না, ফয়সাল কেক ছুঁড়ে ফেলে দিল। রাগ মাথা চারা দিয়ে উঠেছে ফয়সালের। সমস্ত মিডিয়ার সামনে অপমান হতে হয়েছে। ফয়সাল মাহবুব রিজেক্টেড। আমাকে রিজেক্ট করার ক্ষমতা কারো নেই, কারো নেই। আমার পছন্দের জিনিস আপুসে না পেলে